why did you choose to shift from being a doctor to someone who is representing the political world? মেডিকেল প্রফেশনে আসার পর তো আমি তো শুধু হেলথ রিলেটেড সার্ভিসটাই দিতে পারি। থেকে যদি বেশি আপনার সমাজের জন্য যদি কিছু করতে হয় দেন ইউ নিড টু কাম টু এ পলিটিক্স। তোমার পলিটিক্সে আসতেই হবে। এখনো অনেক কিছুর জন্য গুয়াহাটির মধ্যে রেফার করা হয়, মেডিকেল সার্ভিসের জন্য গুয়াহাটির মধ্যে রেফার করা হয়। আপনার কি মনে হয় এজ এ ডক্টর? তো আমি যখন মেডিকেল কলেজে ঢুকেছি, মেডিকেল কলেজ এজ এ স্টুডেন্ট, তখন মেডিকেল কলেজে বেসিক মানে ব্লাড টেস্টেরও যেটা মেশিন থাকে ওগুলো ছিল না, সব ম্যানুয়ালি টেস্ট করা হতো। 13 অক্টোবরে আপনি যখন এয়ারপোর্ট থেকে যখন বেরোলেন, অমিত কালওয়ার হলো সবচেয়ে এন্টায়ার বরাকভিলির মধ্যে ইট বিকেম এ বিগ থিং, মানে এটা বিগ নিউজ ছিল ওদিন যে অমিত কালওয়ারকে 2000+ গাড়ি মানুষরা এসে রিসিভ করলো ফ্রম এয়ারপোর্ট। আমি যে ডক্টর অমিত কালওয়ার আজকে যা দেখছেন, আজকে থেকে 25-30 বছর আগে অমিত কালওয়ার অনেক ডিফারেন্ট ছিল। ওয়াই কংগ্রেস, ওয়াই নট বিজেপি? যদি কোনোদিন আমি যদি কিছু পড়াশোনা করে যদি কিছু একটা পজিশন পাই, তাহলে আমি আমার গ্রামের জন্য, আমার বরখলা এলাকার জন্য কিছু না কিছু করার চেষ্টা করব। স্যার, ভেরি ওয়েলকাম টু আওয়ার শো এক্সপ্লোর ভ্যালি। খুব অনার ফিল হয় অ্যাকচুয়ালি যখন আমি এই পডকাস্টটা যখন শুরু করছিলাম স্টার্টিংয়ে, অ্যাপ্রক্সিমেটলি 1.5 ইয়ার্স আগে যখন আমরা স্টার্ট করছি, তখন এরকম প্ল্যান আসলো না যে আপনার মতন এরকম পার্সোনালিটিরে আমি কোনোদিন ইনভাইট করতে পারবো বা অথবা এরকম একটা পজিশনে আছে যে আপনারা অ্যাকসেপ্ট করবা যে ওকে লেটস কাম অ্যান্ড স্পিক হেয়ার। সো ইটস অ্যান অনার ফর মি টু হ্যাভ ইউ অন আওয়ার প্ল্যাটফর্ম। পডকাস্ট করার মেইন মিনিং থাকে যে একটা পার্সোনালিটি একজন পলিটিশিয়ান হইতে পারে, ডক্টর হইতে পারে, লয়ার হইতে পারে, বা এনি প্রফেশন হইতে পারে। মেইন আমার মেইন পারপাস থাকে যে হাউ ইজ দ্যাট পার্সন, ওই পার্সনের লাইক প্রফেশন ছাড়া হাউ ইজ দ্যাট পার্সন ফ্রম ইনসাইড। দ্যাট ইজ মাই হোল গোল অফ ডুইং এ পডকাস্ট। তো এই পডকাস্টের মধ্যে আমার এই ইন্টেনশন থাকবো যে আমি আগের থেকে ইন্টেনশনটা কই দিই যে মাই ইন্টেনশন ইজ যে আই ওয়ান্ট টু নো ইউ এজ এ পার্সন, যাতে যারা দেখে এই পডকাস্টটা হেরা যাতে বুঝতে পারে আচ্ছা অমিত কালওয়ার দ্য ডক্টর, ওকে উই নো অমিত কালওয়ার দ্য ওয়ান হু রিসেন্টলি জয়েন্ড পলিটিক্স, ওকে উই নো দ্যাট, কিন্তু হু ইজ হি এজ এ পার্সন, এজ এ হিউম্যান বিং, লাইক হাউ আর ইউ। তো আমার প্রথম প্রশ্ন স্যার থাকবো, স্যার আপনি ইউ আর এ ডক্টর অ্যান্ড আপনি শিলচরের মধ্যে এবং বরাকভিলির মধ্যে ইউ আর ভেরি পপুলার অ্যাজ এ ডক্টর অ্যান্ড ভেরি মাচ ওয়েল রেসপেক্টেড। স্যার ডক্টরের মধ্যে যখন একটা মানে একটা ক্যান্ডিডেট যখন ডক্টর বনে, তখন বেসিক প্রাইমারি রুল থাকে যে একটা মানুষের লাইফ সেভ করা। এটা যে কোনো স্পেসিফিক রিজনের হতে পারে, যে কোনো স্পেসিফিক ওইটা থাকতে পারে, বাট পলিটিক্স ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট কম্পেয়ার টু এ ডক্টরস প্রফেশন। স্যার আমার প্রথম প্রশ্ন থাকবো যে ওয়াই ডিড ইউ চুজ টু শিফট ফ্রম ফ্রম বিং এ ডক্টর, পাবলিক লাইক রিপ্রেজেন্টেটিভ অফ মেডিকেল ফ্রেটার্নিটি, টু সামওয়ান হু ইজ রিপ্রেজেন্টিং দ্য পলিটিক্যাল ওয়ার্ল্ড? আপনি এই শিফটটা কিতার লাগে করছেন অ্যান্ড একটু এটার ব্যাপারে আমার কইন। অলসো আপনি যদি অ্যাড করতে পারেন যে আপনি স্টার্টিংয়ে হাউ ডিড ইউ স্টার্ট ইউর ক্যারিয়ার, হোয়াট হ্যাপেন্ড যে আপনার ফিল হয়েছে যে ওকে মেডিকেল ফিল্ড ছাড়াও আমি আরেকটা ফিল্ডে যাওয়া দরকার যেখানে আই ক্যান সার্ভ দ্য পিপল মোর। সো হোয়াট ওয়াজ ইউর ভিশন? প্রথমে নমস্কার আমাকে, আর সব দর্শকদেরকে আমার নমস্কার। প্রথম কথা হলো যে আমি যে ডক্টর অমিত কালওয়ার আজকে যা দেখছেন, আজকে থেকে 25-30 বছর আগে অমিত কালওয়ার অনেক ডিফারেন্ট ছিল। তো অমিত কালওয়ার যে ব্যাকগ্রাউন্ড থেকে বড় হয়েছে, আমাদের অরিজিনাল ভাষা হলো দুধপাতিল, মধুরাঘাট, যেটা আজকের দিনে বরখলা নয়, আজকের দিনে এটা উদাহরণ। তো আমরা এটা পুরানা বরখলা ছিল। পুরানা বরখলাতে এটা ছিল হাতিচড়া টি গার্ডেনের আন্ডারে। আমরা টি গার্ডেন এরিয়ার আন্ডারে পড়ি। হাতিচড়া মধুরাঘাট দুধপাতিল এরিয়াটা। তো আমি যে পরিবেশে বড় হয়েছি, আজকে বরখলা যে পরিবেশে বড় হয়েছি, সব দিকেই মানে প্রবলেম ছিল। আমরা স্কুল যাওয়ার থেকে শুরু করে আমরা নদী পার হয়ে স্কুল যেতাম। নদীতে ফেরি স্টার্ট হতো সকাল 7টায়। আমার সকালবেলা টিউশন যেতে লাগতো, স্যারের বাসা ছিল সকাল 6টায়। তো ওটার জন্য ছোটো নৌকা করে আমরা নদী পার হতাম। যখন ফ্লাডের সিজন আসতো তখন আরও বেশি প্রবলেম হতো। তো ছোটো নৌকা একটা আমাদেরকে ওখানে ছিলেন অনেকে গ্রামের একজন যারা ওদেরকে বলে খেওয়া চালায়, যারা ওদের নৌকা দিয়ে পার হতাম আমি সকালবেলা। ওদেরকে আগের বেলায় রাত্রেবেলা বলে কালকে সকালে দ্বারা আমার টিউশন আছে, তোমার পার করে দিতে হবে। আমি সাইকেল নিয়ে ওই নৌকাতে উঠে, ছোটো নৌকাতে, বড় নৌকাও না, ছোটো নৌকাতে উঠে তারপরে পার হয়ে যেতাম। তো আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি, প্লাস এরিয়াতে যখন আমাদের একটা ঝড় তুফান হতো, ঝড় তুফানের দিনে 6-7 দিন কারেন্ট থাকতো না।
কারেন্ট থাকতো না, ঠিক আছে। ফ্লাড যখন আসতো, ঘর বাড়ি এখনও যদি যান, আমার পুরানা বাসা আছে, প্রায় নদী পুরো ভেঙে দিয়েছে। যখন ভাঙতে আমাদের ঘরটা নদী থেকে উঠেই বা নদী পার হয়েই ফার্স্ট ঘর আমাদের। তো যেভাবে ভাঙন হওয়ার পরে আমাদের ঘর অনেকটা ভেঙে গেছে। তো ওই সিচুয়েশন, আমরা মাটির ঘরে বড় হয়েছি। পুরা আমাদের ঘরে মানে পুরা গ্রামের যেটা পরিবেশ থাকে, আমাদের ইনিশিয়াল যেটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমাদের ঘরে গ্যাস টেস ছিল না, চুলা ছিল, যেখানে মানে লাকড়ি দিয়ে মানে রান্না করা হতো। তো ওগুলো পরিবেশ তো অনেকেই ফেস করেছে। তো আমি যেটা দেখে বড় হয়েছি, অনেক অসুবিধার মধ্যে আমরা পেয়েছি। আর আমি শুধু অসুবিধা ফিল করি, আমার সাথে যারা অন্য আরো যারা স্কুলে যেত সবাই অসুবিধা পেত। আমার তখন থেকে এই ছিল যে আমি এত মানে অসুবিধায় ফেস করে আমরা বড় হচ্ছি। আগের দিনে যদি কোনো সময় যদি সুযোগ পাই, তো আমি ডেফিনেটলি আমার চেষ্টা করবো যে আমার এই এরিয়ার জন্য কিছু যদি আমি ডেভেলপমেন্টাল কাজ করতে পারি। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল। মা আমার স্কুলে চাকরি করতেন ওইখানেই, ছোটো দুধপাতিল, ওইখানে চলতাকান্দি বলে একটা এমই স্কুল ছিল, ওইখানে উনি হেঁটে যেতেন। ওইখানে কোনো গাড়ি ঘোড়া চলতো না, হেঁটে যেতে লাগতো, কাঁচা রাস্তা ছিল। মার একবার এরকম বৃষ্টির দিনে পরে অ্যাক্সিডেন্টও হয়েছে, মার কোমরে ইনজুরি হয়েছিল বৃষ্টির দিনে স্কুল যাওয়ার সময় পরে। তো ওগুলা জিনিস আমরা ফেস করে, রাস্তাঘাটের কোনো সুব্যবস্থা ছিল না। তখন থেকে আমার মনে একটা যে যদি কোনোদিন আমি যদি কিছু পড়াশোনা করে যদি কিছু একটা পজিশন পাই, তাহলে আমি আমার গ্রামের জন্য, আমার বরখলা এলাকার জন্য কিছু না কিছু করার চেষ্টা করব। তো ওটা আর যদি করতে পারি তাহলে নিজের জীবনটাকে সার্থক হতো। আমার প্রাইমারি এম ছিল আমি ডাক্তার হব। আমি মেডিকেল এন্ট্রেন্স দিয়েছি, পেয়ে গেছি লাকিলি ভগবানের কৃপায়। কীভাবে পেয়েছি আমি এখন আজকের দিন যদি জিজ্ঞেস করেন কীভাবে প্রিপারেশন, কিন্তু আমাদের ওই সময় কোনো এরকম টিউশনের কোচিংয়ের সুবিধা ছিল না, কিছু কোনো বুকসও ছিল না কোচিংয়ের। যেটা হায়ার সেকেন্ডারিতে যেটা পড়েছি মেইন বুকস, ওই বুকস পড়ে এন্ট্রেন্স দিয়েছি। ভগবানের হাত ছিল হয়তো মাথায়, এই জন্য পেয়ে গেছি। মেডিকেল কলেজ পাওয়ার পরে মেডিকেল কলেজ যেটা হলাম, তারপরে ডাক্তার হলাম। ডাক্তার হয়ে তারপরে তো হিস্ট্রি জানেনই আপনারা, যেভাবে যতটুকু পারেছি নিজেকে মানুষের সেবা দিয়েছি, যেতটুকু পেরেছি নিজের স্কিল লাগিয়ে মানুষদেরকে সুস্থ রাখার চেষ্টা করেছি। তো ওইটাতে একটা পজিশন পেয়েছি, কিন্তু ব্যাক অফ দি মাইন্ডে যে আমার বরখলার জন্য আমি কিছু করব, আমার যেটা ওইটা আমি ভুলি নেই কখনো। আর ওটার আমি যখন মেডিকেল কলেজে চাকরিতে ঢুকলাম 2008 সালে শিলচর মেডিকেল কলেজে, তখন থেকে আমার সোশ্যাল সার্ভিস যেটা আছে ওটা আমি কন্টিনিউ রেখেছি। কেন কি মেডিকেল প্রফেশনে থাকলে সোশ্যাল সার্ভিসটা মানুষের কাছে যাওয়াটা আরও ইজি হয়ে যায়, কেন মানুষের দুঃখে কষ্টে থাকা যায়। যখনই মানুষের শারীরিক প্রবলেম, ওইটা একটা দুঃখ কষ্ট, তখন মানুষের কাছে গিয়ে আপনি দাঁড়াতে পারেন। মেডিকেল কলেজে চাকরি করার সাথে অনেক গরিব দুঃখী মানুষ, আমার এরিয়ার মানুষ, আমার গ্রাম থেকে অনেক মানুষ আসতো, বরখলা থেকে, বলে না আমার বাবাকেও অনেক পরিচিতিতে আসতো, কেন বাবা অনেক সোশ্যাল ওয়ার্ক করতেন। তো ওনার পরিচিতি অনেক পেশেন্ট, তারা বলছে না আমার গ্রামের ছেলে খুব গর্বের ব্যাপার যে আমরা মেডিকেল কলেজে আছে, ওর ট্রিটমেন্ট পেয়েছি। তো ওগুলা মনে দিত যে আমরা তো গরিব দুঃখী মানুষকে এত সাহায্য করতে পারছি একটা প্রফেশন। তো মেডিকেল প্রফেশনে আসার পর তো আমি তো শুধু হেলথ রিলেটেড সার্ভিসটাই দিতে পারি, আর সেলফ নিজের চেষ্টায় যদি আর একটু এডুকেশন রিলেটেড, কোনো দিন গ্রামের কোনো ছেলে পড়াশোনা করতে একটু অসুবিধা হচ্ছে, বই ব্যবস্থা হচ্ছে না, ওগুলা জিনিস করা যায়। কিন্তু এর থেকে উঠে তো বেশি কিছু করা যায় না। এর থেকে যদি বেশি আপনার সমাজের জন্য যদি কিছু করতে হয়, দেন ইউ নিড টু কাম টু এ পলিটিক্স। তোমার পলিটিক্সে আসতেই হবে। তো আর তো এর থেকে বড় প্ল্যাটফর্ম নেই যেখানে আসে। আর ওইটাতে আমাদের মনে হয় যে আমার যেটা মনে হয় পার্সোনালি, আজকে সদিচ্ছার প্রয়োজন। শুধু পলিটিক্সে আসলেই হবে না, আপনি একটা সদিচ্ছা নিয়ে আসতে হবে। যে ওই সদিচ্ছা যদি আপনি আজকের দিনে, আজকে আমরা ইন্ডিপেন্ডেন্স, আমরা যে স্বাধীনতা পেয়েছি 1947, তারপরেও আপনি অনেক এলাকা দেখবেন, বরাকভ্যালিতে অনেক এলাকা আছে, আমি লাগলে আপনাকে নিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। একদিন আমার গ্রামে বা অনেক গার্ডেন এরিয়াতে রাস্তাঘাট নেই, হ্যাঁ, এখনো মোবাইলের নেটওয়ার্ক নেই। আপনি অনেক এরিয়াতে যাবেন, বরখলার অনেক এরিয়াতে, বরাকভ্যালি অনেক এরিয়াতে দেখবেন মোবাইলের নেটওয়ার্ক নেই, গেলে নেটওয়ার্ক আজকে ডেটও রাস্তাঘাট নেই, জলের সুব্যবস্থা নেই, তো মানুষ এই লেভেলেও এখনো প্রবলেমে আছে। তো ওগুলা জিনিস যদি সদিচ্ছা না থাকে তা আপনি করতে পারবেন। তো সদিচ্ছাটা আপনার আসতে লাগবে, যে এই জিনিসগুলোকে ফেস করেছি আমি, এই জিনিসগুলোকে ফেস করেছি, আমি দেখেছি কাছের থেকে যে মানুষের কি প্রবলেম। আজকে এসি রুমে বসে বা ভালো বড় স্কুলে পড়ে যারা বড় হয়েছে, ওরা কোনোদিনও বলতে পারবে না যে আজকে গ্রাউন্ড লেভেলে, গ্রাম অঞ্চলে বাগান এরিয়াতে কি প্রবলেম আছে। প্রবলেমটা জানার জন্য প্রবলেমটা নিজে আগে ফেস করতে হবে। তো আমরা এগুলো প্রবলেম দেখে বড় হয়েছি, কিছুটা নিজেও ফেস করেছি, কিছুটা অন্যদের দেখেছি যে না এগুলো প্রবলেম আছে। তো ওই প্রবলেমগুলো যদি আমাদেরকে ট্যাকেল করতে হয়,
তাহলে আর যদি সদিচ্ছা থাকে তা আশা করি মানে ভবিষ্যতে যদি আমি এই প্ল্যাটফর্মে আমি সাকসেসফুল হই, তো যেটা আমি আজকে দিনে জয়েন করেছি, তো আশা করি আমি আমি আমার যেটা ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে কিছু একটা করবো আমার এরিয়ার জন্য, আমার বরাকবেলির জন্য, তো আমি এটা আমার তরফ থেকে করতে পারব। আপনারা যদি অথেন্টিক গ্রহরত্ন, জেমস এবং জুয়েলারিস কিনতে চান তাহলে চলে আসেন রত্ন সম্ভারে, হসপিটাল রোড, NS এভিনিউ, অপোজিট লক্ষ্মীনারায়ণ বিবাহ ভবন, শিলচর, বা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে স্যার, আপনি মেনশন করলেন যে গ্রাউন্ড লেভেল প্রবলেম, যেটা গ্রাউন্ডের একদম বেসিক প্রবলেম, যেটা এখন আমি স্পেসিফিক্যালি একটু হাইলাইট করব হেলথ কেয়ার সেক্টরটা, যেহেতু ইউ আর ডক্টর অলসো। বরাকভ্যালির মধ্যে রিসেন্টলি, আমি বলবো না যে হয়নি, বাট রিসেন্টলি মেডিকেল স্পিয়ারের মধ্যে অনেক কিছু একটা কাজ তো হয়েছে, যেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভালো লেভেলের মানে মেডিকেল সার্ভিস প্রোভাইড করা, ফ্যাসিলিটি প্রোভাইড করা শুরু হয়েছে এবং দেওয়া চলছে। স্যার, কিন্তু একটা প্রশ্ন এখনো থাকে যে এখনো অনেক কিছুর জন্য গুয়াহাটির মধ্যে রেফার করা হয়, মেডিকেল সার্ভিসের জন্য বা এনি কাইন্ড অফ এটার জন্য গুয়াহাটির মধ্যে রেফার করা হয়। আপনার কি মনে হয় এজ এ ডক্টর, সিন্স ইউ আর অলসো এ ডক্টর, আপনি তো ডক্টরের মানে ওই মেডিকেল ইন্ডাস্ট্রিটা আরো ক্লোজলি আপনি জানেন তো, তাহলে এই পার্টিকুলার মানে এরিয়ার মধ্যে কোন কোন স্পেসিফিক জিনিসের জন্য আমাদের এখানে মেডিকেল সেক্টরটা এখনো ওরকমভাবে ডেভেলপ হয়নি, যাতে রেফার ছাড়া যাতে এখানে ট্রিটমেন্ট করা যায়? এরকম কি কি জিনিস আপনি দেখলেন যে এখানের মধ্যে এখনো মিসিং আছে মেডিকেল সেক্টরের মধ্যে? দেখেন, আপনাকে আমি ডিটেলসে বলি, আমি এমন একটা জেনারেশন থেকে আসি যেখানে আমি মানে আমার জেনারেশনে মোবাইল এসছে। আমি যখন মেডিকেল কলেজে পড়ছিলাম তখন মোবাইল জাস্ট এসছে, কম্পিউটার জাস্ট এসছে। তারপর এখানে যেটা জেনারেশন, এখন আমরা এআইতে চলে গেছি। তো আমি এমন একটা জেনারেশন থেকে আসি, এখন জেনারেশন ছেলে ডাইরেক্ট এসে মোবাইল পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে, কম্পিউটার পেয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও পেয়ে যায়। কিন্তু আমরা এমন একটা জেনারেশন যেটা মানে যেটা এইগুলো কিছু ছিল না, স্টার্টিংটাও মানে ওই কিছু ছিল না, ওই ফেজটাও দেখেছি আর এখন অনেক কিছু দেখছি। তো এমন একটা জেনারেশন, তো দুটারই এক্সপিরিয়েন্স আছে। তো আমি একটা কথা বলবো, আমি যখন মেডিকেল কলেজে ঢুকেছি, মেডিকেল কলেজ এজ এ স্টুডেন্ট, তখন মেডিকেল কলেজে বেসিক মানে ব্লাড টেস্টেরও যেটা মেশিন থাকে ওগুলা ছিল না, সব ম্যানুয়ালি টেস্ট করা হতো, মানে হাত দিয়ে ইয়ারা টেস্ট করে, যেটা ম্যানুয়ালি তো এরার থাকবেই। ঠিক আছে, সিটি স্ক্যান মেশিন ছিল না, শুধু এক্সরে সোনোগ্রাফি ছিল। ঠিক আছে, আমি যখন পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রি করেছি, যখন পোস্ট গ্রাজুয়েশনে ঢুকবো তখন জাস্ট নতুন সিটি স্ক্যান মেশিন আসছে। তখন শিলচর শহরে শুধু একটা জায়গাতেই সিটি স্ক্যান মেশিন ছিল, এটা ছিল সানলিট হসপিটাল, এটা আপনার ন্যাশনাল হাইওয়েতে আছে। হ্যাঁ, অনেক ওইখান থেকে ওটাও অনেক সেকেন্ড হ্যান্ড মেশিন ছিল। তো সব জায়গাতে পুরো এন্টায়ার বরাকবেলির সিটি স্ক্যান ওইখানেই হতো, কোনো গভর্নমেন্ট সেক্টরে কোনো ছিল না। তারপরে গভর্নমেন্ট সেক্টর মেডিকেল কলেজে সিটি স্ক্যান মেশিন হয়, তখন কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, সিটি স্ক্যান মেশিন এসছে কংগ্রেস। এটা হবে আপনার 2000, ধরেন আমি এক্সাক্ট বলতে পারবো না, মেবি আই এম রং, বাট ধরেন 2001-2002। হ্যাঁ, 2001-2002 তখন নতুন সিটি স্ক্যান মেশিন আসছে। আই মেবি রং, 1-2 বছর এদিক ওদিকে হতে পারে। হ্যাঁ, 2001-2002 তখন জাস্ট আমরা MBBS পাস করছি এই ব্যবস্থা পাস করার, তারপর MD-তে যাব। তো সিটি স্ক্যান মেশিন জাস্ট এসছে। তারপরে আমরা সিটি স্ক্যান, আমরা বইয়ে পড়তাম যে সিটি স্ক্যান মেশিন এরকম হয়, MRI মেশিন এরকম হয়। আমরা সব থিওরিটিক্যাল নলেজ ছিল, প্র্যাকটিক্যাল নলেজ ছিল। তারপরে আসলো MRI মেশিন। ডেভেলপমেন্ট যে হয়নি মেডিকেল সেক্টরে আমি বলবো না, মেডিকেল সেক্টরে ডেফিনেটলি ডেভেলপমেন্ট হয়েছে। তারপরে আপনি যেটা বলেন রেফারেলের ব্যাপারটা ছিল আমাদের তখন শুধু সুপার স্পেশালিটি একটাই ডিপার্টমেন্ট ছিল, কার্ডিওলজি ডিপার্টমেন্ট। তো ওইখানে শুধু পেসমেকার লাগানো হতো। ঠিক আছে, না নিউরোলজি ছিল না, নিউরোসার্জারিও ছিল না, আর কিছুই ছিল না। তারপর কার্ডিওলজি ডিপার্টমেন্ট ছিল, ওটা শুধু পেসমেকার লাগানো হতো, কোনো এনজিওগ্রাফি হতো না, এনজিওপ্লাস্টি কিছু হতো না, যেটার জন্য আমাদের এখানের লোকের কিছু হলে ওদের বাইরে যেতে লাগতো। আজকের দিনে আপনার কার্ডিওলজি ডিপার্টমেন্টে যেখানে এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি হচ্ছে, আজকের দিনে নিউরোসার্জারি হচ্ছে। আগে নিউরোসার্জারি একটা হেড ইঞ্জুরি হলে একটা পেশেন্টকে সাথে সাথে ব্লাড যদি বের করতে হয়, এখানে কোনো নিউরোসার্জন ছিল না, আজকের দিনে নিউরোসার্জারিও হচ্ছে। তো অনেক উন্নত হয়েছে, কিন্তু এখনো অনেক ডিপার্টমেন্ট আছে যেটা আমাদের এখানে নেই, যেমন কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্ট হোক, পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট হোক, অনেক এরকম ডিপার্টমেন্ট আছে, এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট হোক, এগুলো নেই। তো ওগুলোর জন্য যখন স্পেশালাইজ প্রয়োজন হয় তখন আমাদের এখানে লুকতে। তা আগামী দিনে আমি এই সেক্টর থেকে বিলং করি, আশা করি আমি যদি
আমারও এটাও প্ল্যান আছে যে আমাদের মেডিকেল কলেজ যেটা আছে, আপনারা জানেন হয়তো, আগে এটা সোনাই কনস্টিটিউয়েন্সি ছিল না, ডিলিমিটেশনের পরে এটা আমার বরখলাতে চলে এসেছে। আমি মেডিকেল কলেজের চাকরি 2023-তে ছেড়ে দিয়েছি, কিন্তু যেহেতু আমাকে এটাতে ইচ্ছা ছিল, এটা তো আমি সরকারি চাকরিতে থেকে তো আমি এটাতে আসতে পারবো না পলিটিক্সে। তো এখন বরখলাতে অটোমেটিক মেডিকেল কলেজটা আবার চলে এসেছে। তো আমি বলছি যে মেডিকেল কলেজ আমাকে ছাড়েনি, আমি বলি কোনো সময় যে মেডিকেল কলেজ আমি ছেড়েছি কিন্তু মেডিকেল কলেজ আমাকে ছাড়েনি। আমি মেডিকেল কলেজ ছেড়ে এসলাম কিন্তু বরখলা মেডিকেল কলেজ বরখলাতে চলে এসেছে। সো এখন বরখলাতেই মেডিকেল কলেজটা আছে। তো আশা করি আগামী দিনে আমাদের হেলথ সেক্টর আরও ডেভেলপমেন্ট হবে। আমাদের হেলথ সেক্টর যেটা মানে যেটা অনেক ডিপার্টমেন্ট আছে যেটা আমরা লেকিং, যেখানে যেতে হয় বাইরে পেশেন্টদের, আশা করি যেতে লাগবে না। ওকে, ওকে। স্যার, একটা জিনিস যেটা আপনি যখন কংগ্রেস জয়েন করলেন, আপনি, আমি ডেটও মানে আমি মেনশন করি যে 13th অক্টোবরে আপনি যখন শিলচরে যখন এয়ারপোর্ট থেকে যখন বেরোলেন, তখন আপনার যে রিসিভেল যেটা হলো, ইট ওয়াজ লাইক লাইক ওয়ান অফ এ কাইন্ড থিং, যেটা মানে এন্টায়ার বরাকভেলির মধ্যে ইট বিকেম এ বিগ থিং। মানে এটা বিগ নিউজ ছিল ওদিন যে অমিত কালওয়ারকে 2000+ গাড়ি মানুষরা এসে রিসিভ করলো ফ্রম এয়ারপোর্ট। এইসব কিছু হওয়ার পরে একটা প্রশ্ন পাবলিকদের মাথায় আসলো যে ভেরি সিম্পল, হোয়াই কংগ্রেস, হোয়াই নট বিজেপি? যেখানে বিজেপি ইজ কারেন্টলি ইন পাওয়ার, সবাই এরকম ফিল করে যে বিজেপি এখন ডমিনেন্ট, হোয়ারএলস কংগ্রেস ইজ স্টিল কামিং আপ এগেইনস্ট, মানে এখনো অনেক নিচে আছে কম্পেয়ার টু বিজেপি। বিজেপি পাওয়ার ডমিনেন্ট। হোয়াই বিজেপি, হোয়াই কংগ্রেস অ্যান্ড নট বিজেপি? হোয়াই ইউ টু চুজ কংগ্রেস? আপনারা যদি অথেন্টিক গ্রহরত্ন, জেমস এবং জুয়েলারিস কিনতে চান তাহলে চলে আসেন রত্নসম্ভারে, হসপিটাল রোড, NS এভিনিউ, অপোজিট লক্ষ্মীনারায়ণ বিবাহ ভবন, শিলচর, বা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন। না, আপনার সব প্রশ্নের উত্তর ডিটেলসে দেবো, लेकिन ওটা দেওয়ার আগে আমি একটা কথা বলবো। लहरों के साथ तो सभी लोग चल लेते हैं, लहरों के विपरीत चलना बड़ी बात है। तो लहरें को विपरीत चलना आप इजी वे इज बिकज তোমার আপনার এটা বিজেপি পাওয়ারে আছে, পাওয়ার পার্টি পাওয়ারে আছে, ওই পার্টি জয়েন করে নেন, ভুল থাক শুদ্ধ থাক যেটাই থাক, আপনি ওই পার্টি জয়েন করে নেন, দেন নেন, তুমি আপনার শান্তিতে রাজনীতি করলেন। কিন্তু এটা না, জিনিসটা হলো অনেক কিছু ব্যাপার আছে। আজকে যেটা আপনি ফার্স্ট, আমি আপনার কথাটা বলবো যে আমি যে আজকে জয়েন করার পর এত ভিড়, এটা যেটা জনজোয়ার যেটা হয়েছিল, এটা বিয়ন্ড এক্সপেকটেশন। আমিও ভাবতে পারিনি এতটুকু হবে। আমি যেটা খবর পাচ্ছিলাম, আমি 10 তারিখে জয়েন করেছি, 13 তারিখে আমি আসলাম। তো আমি যেটা খবর পাচ্ছিলাম যে অনেক মানুষ আসবে, আমি ভাবছি ঠিক আছে 700-800 মানুষ হবে, ম্যাক্সিমাম 1000 মানুষ হবে, কি আছে। তো যখন আমি ফ্লাইট থেকে নেমে বা আমি যখন গুয়াহাটি এয়ারপোর্ট তখনই ফোন চলে আসছে আমার কাছে যে এত ভিড় এয়ারপোর্টে, এত ভিড় কোনোদিনও হয় না। আর ওখানে অনেক CISF-এর মানুষ আমার পরিচিত আছে, অনেক ওখানে সিকিউরিটি যারা, আমি তো সবার সাথে ভালো রিলেশন মেনটেন করি, তো সবাই পরিচিত, সবাই ফোন করে বলছে যে ইসা তো मतलब बड़ा बड़ा लीडर आने से भी नहीं होता है, आप आए तो इतना आप आने का खबर मिल गया है, सबको इतना रश है एयरपोर्ट में। তো যেটা ছিল ওইটা আমি ফিল করি যে ইট ইজ অ্যান অনার ফর মি। আমার আজকে যে এত পাবলিক সাপোর্ট, এত সবাইয়ের আশীর্বাদ পেয়েছি, এটার আমি বলি যে আমি যে লাস্ট যে 10-15 বছর ধরে যেটা আমি বললাম আপনাদেরকে, যে যেটা সোশ্যাল অ্যাক্টিভিটি যেটা আমি করে যাচ্ছি, থ্রু হেলথ হোক, এডুকেশন হোক, বা আমি একজন রোটারি ক্লাব এর মেম্বার, আমি লাস্ট ইয়ার প্রেসিডেন্ট ছিলাম। তো ওই সময় যেগুলা কাজ করেছি আমি সোসাইটির জন্য, মানে আমি ভাবি যে ওটারই আশীর্বাদ সবাই এসে আমাকে এটা দিয়েছে। আজকে হয়তো অনেক জায়গায় এরকম হয় কি, অমিত কালওয়ার বললে হয়তো চেহারায় চিনে না, ভাবে অনেক বয়স্ক মানুষ হবে, তো নাম যখন বয়স্ক মানুষ হবে, আসি যখন দেখা হয় তখন দেখে বলে যে আরে আমি তো ভাবছিলাম তো কোনো বয়স্ক মানুষ হবে। আমি জানি স্যার, আমি যখনই অমিত কালওয়ারের নাম যেখানে মেনশন করি বা করা হয়, এভরিওয়ান নোজ ইউ, এভরিওয়ান নোজ। ওটাই আর কি, নামে হয়তো সবাই জানে কিন্তু চেহারা দেখে নেই, এরকমও হয়েছে অনেক জায়গায়। তো যে মানে সবাই জানে যে অমিত কালওয়ার বলে একটা আছে মানুষ, যেটা কিছু না কিছু সোসাইটির জন্য করে যাচ্ছে। তো অ্যান্ড দ্যাট ইজ মানে এটাতে ইম্প্যাক্ট পড়ছে সোসাইটিতে ইম্প্যাক্ট পড়ছে। যেমন আমি বলবো যেটার জন্য আমি রোটারিতে বেস্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম, যেটা আমি লাস্ট আমাদের রোটারি টেনিউরে, ওটা আমরা একটা চেংদুয়ার গার্ডেনের একটা এলগিন গ্রান্টে একটা রেংটি বলে একটা জায়গা আছে, ওইখানে আমি যেটা বললাম যে কমিউনিকেশনের যেটা প্রবলেম, আমরা রোড কানেক্টিভিটি ছিল না, মানে কোনো যানবাহন চলাচল করতো না, মানুষ ওখানে একটা সিঙ্গেল বাঁশের পুলের উপরে রোডটা পার হতো। ওখানে 2টা নালা ছিল, ওই জন্য ওইটাকে জায়গাটাকে নালার পারও বলা হয়। তো 2টা নালা ছিল, ওই নালার উপরে বাস, আর নালাটা বহুত বড় নালা ছিল,
অনেক বড় নালা। তো ওটা দুইটা নালার উপরেই একটা বাঁশ দিয়ে এরকম ধরে এটা গ্রামাঞ্চলে যেরকম চলে, যে ধরে এরকম মানুষ বের হতো। তো অনেক সময় ওদের কোনো অটো গাড়িও যেত না, কোনো কিছু মানে সাইকেলও যেত না, এরকম পসিবল ছিল না। ওরা অনেক কষ্ট করে ওইটা করতো। তো আমরা এটা এনজিও সনাতন উন্নয়ন সংস্থার থ্রুতে আমি খবর পেয়েছিলাম, যেটা আমাদের রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের সাথে জড়িত। আমি প্রেসিডেন্ট হওয়ার পর আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা দেখো, আমার খুব ইচ্ছা ছিল যে গ্রামাঞ্চলের জন্য অনেকে সবাই শহর অঞ্চলে ছোট ছোট প্রজেক্ট করে শেষ করে দেয়। আমি কিছু একটা যেটা করব, আমি বেশি প্রজেক্ট করব না, কিন্তু এমন একটা প্রজেক্ট করব যেটা সোসাইটিতে ইম্প্যাক্ট থাকে, যেটার ইম্প্যাক্ট থাকে, যেটা কিছু ফ্যামিলির উপরে যাতে একটা ভালো প্রভাব আসে। তো আমরা ওইটা খুঁজে বের করলাম। আই থ্যাঙ্কস দ্যাট এনজিও সনাতন উন্নয়ন সংস্থা, যারা ওরা আমাকে গ্রামটা খুঁজে বের করে দিল যে এরকম আছে দাদা, আপনি দেখতে পারেন কি। তো আমি গেলাম, আমার সাথে টিম, আমার রোটারি ক্লাবে অনেক মেম্বাররা গেল। তো আমরা গিয়ে দেখলাম, দেখার পর গিয়ে তো আমরা ভাবলাম না ঠিক আছে, এই গ্রামের জন্য কিছু একটা করা যায়। তারপর আমি আমার মিটিংয়ে ডিসকাস করলাম, তারপরে সবাই এগ্রি করলো। তারপর আমরা ওইখানে দুটা, আপনারা এখনো যদি যান কোনো সময় দেখাবো আপনাদেরকে, যদি আপনি কোনোদিন যান আমার সাথে, যে আমরা দুটা আয়রন স্ট্রাকচার দিয়ে পুরা দুটা ব্রিজ বানিয়ে দিয়েছি। আয়রন স্ট্রাকচারে কস্টিং অ্যারাউন্ড 4 লাখ। তো এটা সব মেম্বারদের কন্ট্রিবিউশনই হয়েছে। মেজর কন্ট্রিবিউশন যদিও আমার ছিল, কিন্তু সব মেম্বাররাই অল্প স্বল্প কন্ট্রিবিউট করেছে। তারপরে আমরা একটা দিয়েছি, মর্চুরি ভ্যান একটা দিয়েছি। আমরা এটা চলে এখনো মর্চুরি ভ্যানটা রোটারি ক্লাব গ্রিনল্যান্ডে, কিন্তু মেজর ওই ইম্প্যাক্টফুল প্রজেক্ট ছিল ওইটা, যেটা গ্রামেরটা। তো ওটাতে কি হয়েছে, গ্রামের এখন অনেক মানুষের এটাতে এমপ্লয়মেন্টও হয়ে গেছে। এমপ্লয়মেন্ট প্লাস রোড কানেক্টিভিটি। আগে অনেক যখন অসুস্থ হতো তো ওদেরকে কাঁধে করে ওরা পার করতো, এখন ওরা গাড়ি টাড়ি চলে। অনেক গ্রামের দুজন মানুষ শুনেছি অটো কিনে নিয়েছে, এখন ওদের এমপ্লয়মেন্টও ওটা দিচ্ছে। তো আর স্টুডেন্টরা যারা ছিল ওই গ্রামের স্টুডেন্টরা, মানে স্কুল যখন মানে ফ্লাডের সময় আসতে পারতো না, তখন ওদের স্কুলও বন্ধ হয়ে যেত, কেননা কোনো কানেক্টিভিটি ছিল না, পুরো জল দিয়ে ডুবে যেত। এখন ওই ব্রিজটা হওয়াতে এখন ওদের অনেক সুব্যবস্থা হয়েছে। এবং যেটাই আমরা করি, আশা করি ওটার উপরে ভগবানের কৃপা থাকে। ভগবানের কৃপা না থাকলে কোনো কাজই হয় না, উপরওয়ালার কৃপা থাকে। ওই কৃপার জন্যই আমরা আজকে কিছু না কিছু করতে পারি। আর আমি ফিল করি যে আমার সোসাইটিতে যারাই ওয়েল টু ডু মানুষ আছে, আজকে তো সবাই তো যদি অল্প স্বল্প যদি নিজের আর্নিংয়ের 10-15% যদি 10-15% নাও, যেটা মিনিমাম একটা কন্ট্রিবিউট যদি সোসাইটির প্রতি করে, তাহলে গভর্নমেন্টের উপরে অত প্রেশার থাকবে না। সব যে গভর্নমেন্টকেই করতে হবে, এজ এ আমাদের সচেতন নাগরিক হিসাবে আমরাও, আর যেহেতু যে সমাজে আমরা থাকি ওই সমাজের প্রতি আমাদের কিছু একটা কন্ট্রিবিউট করা উচিত। তো আমরা ওই যতটুকু পারি আমরা চেষ্টা করছি যে ওই কন্ট্রিবিউশনটা সোসাইটিকে দেওয়ার জন্য। স্যার, একটা কোট আপনার, মানে খুব, মানে আপনি যখন এই কোটটা বলার পরে আর কি বেসিক্যালি ইট ওয়েন্ট ভাইরাল মানুষের আর কি, যে বিজেপি লেড আসাম গভর্নমেন্ট ইজ এ ওয়ান ম্যান শো। হোয়াট ডিড ইউ মিন বাই দ্যাট? ক্যান ইউ এক্সপ্লেইন? দেখেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে কোনো রাজা হয় না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অল আর ইকুয়াল। জাস্ট আপনার একটা ক্ষমতা দেওয়া হয়, ঠিক না? আপনি ক্ষমতাটাকে যাতে আপনি লাগাতে পারেন মানে কাজে। আজকে পলিটিশিয়ান যে আছে ও কোনো একটা বড় পোস্টে না, জাস্ট ইট ইজ এ অনার টু দ্য চেয়ার। আজকে যে চিফ মিনিস্টার যে আছেন, ইট ইজ আর অনারিং এ চেয়ার, ইউ আর নট অনারিং দ্যাট পারসন। আপনি চেয়ারকে অনার দিচ্ছেন, মানে সম্মান জানাচ্ছেন। আপনার চিফ মিনিস্টার আর প্রাইম মিনিস্টার চেয়ারকে সম্মান জানাচ্ছেন। যখন আমরা চিফ মিনিস্টার বলি, তো চিফ মিনিস্টার অফ সাম পার্টি বলি না, আমরা চিফ মিনিস্টার অফ আসাম বলি, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলি, প্রাইম মিনিস্টার অফ সাম পার্টি বলি না। তো আমি ওটাই বলতে চাই যে জিনিসটা হলো যে আমাদের যারা আছে লিডারশিপ, যারা আমাদের বরাক ভ্যালি যারা এমএলএ এমপি যারাই আছে, আপনি কি মানে আজকের দিনে স্বতন্ত্রভাবে কাজ করতে পারছে? ওদের কি একটা ভয়েস? আপনি যে কোনো, আপনি আজকে এমএলএ এমপি কি বিধানসভায় দাঁড়িয়ে, এমপি বলবো না, এমএলএ বিধানসভায় দাঁড়িয়ে ওর কি তো সৎসাহস আছে কি ও বরাক ভ্যালির প্রবলেমটা ভালোভাবে তুলে ধরতে পারছে? কেন ওই সাহসটারই অভাব আমি দেখছি। আমি যেটা দেখেছি বা অনেক মানুষের সাথে আমি কথাও বলেছি, তো ওরা বলছে যে আমাদের যারা লিডার আছে ওদের কিছু ভয়েস আমাদের জন্য তুলছে না, যেটা আমি আগেও বললাম আপনাকে, ভয়েসটা তুলতে হবে। তো কী হচ্ছে, তো এক জায়গার থেকে মানে ইনস্ট্রাকশনসটা সব ফলো হচ্ছে। আজকে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট যেটা আছে আমাদের, পিডব্লিউডি ডিপার্টমেন্ট আছে, এডুকেশন ডিপার্টমেন্ট আছে, হেলথ ডিপার্টমেন্ট আছে, অনেক, আমার মনে হয় না ওরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে। সবাই ইনস্ট্রাকশনস
ফলো করেই কাজটা করছে। যদি ফ্রি হ্যান্ড না পায় যদি কোনো লিডার, তো ও কাজ করে স্যাটিসফ্যাকশন পাবে না। তো ফ্রি হ্যান্ড দিতে হবে, সব জায়গাতেই ফ্রি হ্যান্ড লাগে। আপনি আলটিমেটলি বেসিক্যালি গভর্নমেন্ট ইজ এ টিম ওয়ার্ক। আপনি যে কোনো কাজই করেন, আজকে যে আপনার এখানে আপনি একটা পডকাস্ট করছেন বা যেটাই আপনি কাজ করছেন, ইট ইজ মানে পসিবল বিকজ অফ এ টিম ওয়ার্ক। আপনি যদি আপনি এজ এ লিডার হিসাবে শুধু ওদেরকে ইনস্ট্রাকশনস দিতে থাকেন, মধ্যে ওদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার না করেন, যদি শুধু রাজা হিসাবে যদি ইনস্ট্রাকশনসই দিতে থাকেন, তো ওরাও একটা সময় ফিল করবে যে ও তো খালি আমাকে ইনস্ট্রাকশনই দিয়ে যাচ্ছে, ও তো আমাদেরকে দাসের মতো রেখে দিয়েছে, ঠিক কি না? তো আপনি ওদের সাথে, আপনি যদি সাকসেসফুল হওয়ার জন্য, যে কোনো গভর্নমেন্ট সাকসেসফুল হওয়ার জন্য বা যে কোনো আপনার প্রজেক্ট সাকসেসফুল হওয়ার জন্য, মানুষের মধ্যে ভালো চিন্তাধারা আনার জন্য আপনি সবাইকে ইকুয়ালি ইনভলভ করতে হবে। ইকুয়ালি যদি আপনি ইনভলভ না করেন, তাহলে আপনি কিভাবে? সো একটা লিডারের কোয়ালিটি হলো যখন টিম ওয়ার্ক। সো টিম ওয়ার্কটা ইম্পর্টেন্ট আমি মনে করি, যে ওকে প্রত্যেককে ওর নিজের দায়িত্ব পূর্ণ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি ওকে সাজেশন দিতে পারেন, ওকে গাইড করতে পারেন, কিন্তু সবসময় যদি সব ডিপার্টমেন্টে যদি আপনার ইন্টারফারেন্স থাকে, তাহলে তো ওই লিডার বা ওই এমএলএ কীভাবে ওর 100% দেবে? তো ওর তো চিন্তাধারা অন্য কিছু থাকবে, ঠিক না? তো ওই জন্য আমি বলছি যে আপনাকে, যে আমার মনে হয় যে এখন যে গভর্নমেন্ট চলছে আমাদের আসামে, ওইটা মানে একটা পয়েন্ট থেকেই শুধু সব ইনস্ট্রাকশন আসছে, আর বাকি সবাই ফলো করছে। কেউ নিজের কোনো সে নেই, নিজের কোনো ওর মানে যেটা মতটা রাখবে, ওই মত রাখার স্পেসটা নেই। এই জন্য আমরা আজকে জনসাধারণ আলটিমেটলি কে সাফার করবে? সাফার তো জনসাধারণ করছে। আপনার কি মনে হয় কংগ্রেসের মধ্যে কি এই জিনিসটা, যদি কংগ্রেস পাওয়ারে আসে, ডু ইউ থিঙ্ক এই জিনিসটা রিপিট হবে কংগ্রেসের মধ্যে? চান্সেস আছে এরকম রিপিট হওয়ার? আমার তো মনে হয় না, কেন কি যেভাবে আমি দেখেছি যে মানে আমাদের মাননীয় শ্রী গৌরব গগৈজির কাজ করা স্টাইল, উনি সবাইকে মানে হি বিলিভস ইন টিম ওয়ার্ক। অনেকে সবাইকে, স্পেশালি আমি যেভাবে নতুন যখন জয়েন করেছি, তো উনি আমাকে জয়েন করার পরেই আমার সাথে খুবই বন্ধুত্বপূর্ণভাবে আমার সাথে কথা বললো। আমি বলে, আপনি গিয়ে এভাবে এখানে কাজ করেন, যে কোনো প্রবলেম হবে আপনার আমাদেরকে জানাবেন, মানে যেখানে যে প্রবলেম ফেস করবেন। তো আমি তো ফ্রিলি আমি আমার কাজ এরিয়াতে করছি, সবাই সাপোর্ট পাচ্ছি, এরিয়ার জনসাধারণের সাপোর্ট আছে, আমার ডিস্ট্রিক্ট যারা লিডারশিপ আছে ওদের সাপোর্ট পাচ্ছি, আমার স্টেট এপিসিসি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি থেকে তুইও সাপোর্ট পাচ্ছি, সেন্ট্রাল যারা আমার সাথে যারা পরিচয় হয়েছিল ওরাও ওকে সাপোর্ট করছে। আর আমি যতটুকু পারছি আমি আমার এরিয়াতে আরও পরিচিতি বাড়ানোর চেষ্টা করছি, আরও জনসাধারণের দুঃখে কষ্টে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি। তো আমার মনে হয় যে আমরা একটা মানে এইভাবে আমাদের যদি আসামে যদি কংগ্রেসের গভর্নমেন্ট ফর্ম, যেটা নিশ্চিতই ফর্ম 26-এ যেটা আমাদের কংগ্রেস গভর্নমেন্ট আসবেই, তো এটা আসার পর আমাদের গভর্নমেন্ট আরও ভালোভাবে চলবে এবং আমাদের মাননীয় শ্রী গৌরব গগৈজির আন্ডারে আমরা আরও ভালোভাবে জনসাধারণের জন্য, আমাদের আসামের জন্য ডেভেলপমেন্টের জন্য আরও ভালো কাজ করতে পারব, সবাই মিলে, সবাই সহযোগিতায়। স্যার, এরকম যখন এত সাপোর্ট আপনি যখন দেখলেন বা এখন যখন দেখুন যে এত সাপোর্ট, এত মানুষের আশা, একটা বিলিফ, একটা ফেথ থাকে যে আচ্ছা এই মানুষটা কিছু একটা করবে, কোনো সময় প্রেশার ফিল হয় যখন একলা থাকেন? কোনো সময় যে এত প্রেশার, কোনো রকম প্রেশার বা কোনো ভয় থাকে যে না, প্রেশার তো দেখেন এজ এ প্রফেশনাল আপনি শিখতে হবে যে আপনি কীভাবে প্রেশারটাকে ট্যাকেল করবেন। যখনই আপনি আমাদের ডক্টর প্রফেশনে যখন আমাদের ট্রেনিং পিরিয়ড থাকে, ট্রেনিং পিরিয়ডে তো অনেক ধরনের পেশেন্টই আমরা দেখি, সিরিয়াস থেকে সিরিয়াস পেশেন্ট আমরা দেখি। তো প্রেশার মানে বলবো কি, আমি তো মেডিকেল প্রফেশনে আমি আজ পর্যন্ত প্রেশার কোনোদিনও নেইনি। সিরিয়াস থেকে সিরিয়াস পেশেন্ট আমরা ডিল করেছি। কোভিডের সময় তো কোভিডের মহামারীতেও আমরা কীভাবে ডিল করেছি। কোভিডের মহামারীতে যখন মেডিকেল কলেজে শুধু সার্ভিস চলছিল, তখন আমি আর আমার সাথে আরেকজন কলিগ ডক্টর তনুশ্রী গুপ্ত দুজন মিলে আমরা প্রাইভেট সেক্টরে কোভিডের ট্রিটমেন্ট স্টার্ট করেছি। প্রাইভেট সেক্টরে কোভিডের ট্রিটমেন্টটা স্টার্ট করার ইজ এ হিউজ থিং ওই সময়, যেটা গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া আমরা ওইভাবে, যেরকম পারমিশন যদিও নিয়েছি গভর্নমেন্ট থেকে আমরা স্টার্ট করার জন্য, তো ওইভাবে আমরা প্রাইভেট সেক্টরে আমরা এটা স্টার্ট করেছি। তো ওই প্রেশার কোনো দিনও নেই।
কাজের প্রেশার নিয়ে যদি নেন, তা আমি অলওয়েজ ফিল করি যদি আপনি কোনো কাজ প্রেশার নিয়ে কাজ করেন তাহলে ওটা ভুল হবে, ওটা কোনো সময় কারেক্ট হওয়ার চান্সেস অনেক কম। তো প্রেশার নিয়ে কোনো কাজ হয় না। সিরিয়াস থেকে সিরিয়াস পেশেন্ট দেখুন, লাইফ অ্যান্ড ডেথ ইজ এটা ভগবান ডিসাইড করেছেন কার কখন কতদিন জীবন। তো আমরা হলো এজ এ সার্ভিস প্রোভাইডার হিসাবে যে আমরা খালি শুধু চেষ্টাই করতে পারি, আমাদের আপ্রাণ চেষ্টা থাকে সবসময় যে পেশেন্টকে বাঁচানো। আর অন্য সেক্টরে মানুষের যেটা ডিমান্ড, এখন যতটুকু আমার ক্যাপাসিটি আছে ততটুকুই আমি করতে পারবো। আমার ক্যাপাসিটি যতটুকু থাকে, আমি যেই আমার ঘরে আসে ও কোনো সময় খালি হাতে ঘুরে যায় না, কিছু না কিছু আমি চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, ওকে। স্যার, আপনি যেহেতু ইউ আর ফ্রম বটখলা কনস্টিটিউয়েন্সি, বটখলার মধ্যে যেহেতু আপনার মানে এখানের মধ্যেই আপনার থাকেন, মানে আপনার ঘরও বটখলার মধ্যে, ইউ বিলং পুরানা এখানের মধ্যে, ইউ বিলং ফ্রম বটখলা। বটখলার মধ্যে আপনি কি কি প্রবলেম দেখেছেন যে আপনার মনে হলো যে ফার্স্ট হ্যান্ড, যে যদি ইফ ইউ গেট দ্য পাওয়ার টু চেঞ্জ দিস থিং, কি কি জিনিস আপনি প্রথম, এরকম কি দুটো জিনিস বা তিনটে জিনিস হতে পারে যেটা আপনি মানে প্ল্যান করেছেন যে এটা আমি প্রথম করব, এরকম কিছু আছে যেটা বটখলার মধ্যে আপনি দেখেছেন? দেখেন, করার তো অনেক জিনিস আছে, কিন্তু আমি আপনাকে যেটা বললাম যে রোড কানেক্টিভিটি যদি না থাকে তাহলে একটা মানুষ কীভাবে মানে ডেভেলপমেন্টের দিকে আসবে, এরিয়াতে ডেভেলপমেন্ট হবে না। কানেক্টিভিটি ইম্পর্টেন্ট, এডুকেশন। আমাদের গ্রামাঞ্চলের যে ছেলেরা, বরখলা তো ইন্টায়ারলি বলতে গেলে আপনার একটা ভিলেজ, যেটা হ্যাঁ ভিলেজ এরিয়া, তো ওটাতে অনেক গার্ডেন্স আছে, অনেক আমাদের মাইনরিটি মানুষও আছে, গার্ডেন্স আছে, অনেক ট্রাইবাল পপুলেশনও আছে। তো যারা এখনও এডুকেশনের দিকে এখনও মানে অনেক ছেলেমেয়েরা এখনও এডুকেশনের ওই মহত্বটা বুঝছে না, বা ফ্যামিলি যারা আছে এডুকেশনের মহত্বটা বুঝছে না। তো এডুকেশন মানে যদি না থাকে প্রপার এডুকেশন, তাহলে কিভাবে মানে ডেভেলপমেন্ট হবে? তো ডেভেলপমেন্টের জন্য ফার্স্ট কানেক্টিভিটি, এডুকেশন, দেন ইয়োর কী বলবো, ইলেকট্রিসিটি তো থাকবে, ইলেকট্রিসিটি একটা ঠিক আছে, জলের ব্যবস্থা রাখতে হবে পেশেন্টের, হেলথ যদি ঠিক থাকে, অনেক ধরনের রোগ জল থেকেই হয়, যদি আপনার না হয় তো জল থেকে হয়। তার আগে আনএমপ্লয়মেন্ট, অনেক আনএমপ্লয়মেন্ট হবে। আমার দেখবেন আপনারা অনেক গার্ডেনের ছেলেরা আছে, ওরা দেখেন ব্যাঙ্গালোর কাজ করছে, হায়দ্রাবাদ কাজ করছে, মুম্বাই কাজ করছে, অনেক কাজ। কেন? এখানে যদি এমপ্লয়মেন্ট থাকতো তো ওরা বাইরে যাওয়ার দরকার ছিল। কার ইচ্ছা করে নিজের ঘর বাড়ি ছেড়ে গিয়ে অন্য জায়গাতে যাওয়ার জন্য? অন্য জায়গায় গিয়ে অনেক হেনস্থাও হচ্ছে, নিশ্চয়ই হেনস্থা হচ্ছে, অনেক কিছু প্রবলেমে ফেস করছে ওরা। তো এইগুলোর সেক্টরে কাজ করা উচিত। এখন এমপ্লয়মেন্ট কীভাবে জেনারেট করা যায় আমাদের এরিয়াতে? এমপ্লয়মেন্ট বলে আপনি যদি আজকে বলেন যে আজকে আমি ইন্ডাস্ট্রি বানিয়ে দেবো, ইন্ডাস্ট্রি বানানোটা তো একদিনের ব্যাপার না, ওইটা তো একটা পলিটিক্যাল উইল পাওয়ার লাগবে। কিন্তু আজকে যদি আমরা এমপ্লয়মেন্ট যদি যেটা আমাদের এরিয়াতে যেটা রিসোর্সেস আছে, ওই রিসোর্সেসকে ইউজ করে যদি আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি, আর আমি মনে করি যে আমাদের বরাক ভ্যালিতে বা বরখলা অঞ্চলে অনেক রিসোর্সেস আছে যেটা দিয়ে আমি এমপ্লয়মেন্ট মানে ওই এরিয়াতেই আমরা জেনারেট করতে পারি। যেমন আমরা ট্যুরিজম ইজ একটা, আপনি বরখলা ঘুরবেন একবার, দেখবেন কত ন্যাচারাল বিউটি আছে। আপনি অনেক মানুষ বাইরে চলে যায়, সুইজারল্যান্ড চলে যায়, প্যারিস চলে যায় ন্যাচারাল বিউটির জন্য, কিন্তু আপনি দেখবেন আপনার এখানে আপনি বরখলা অঞ্চলে বিভিন্ন জায়গায় যাবেন ভিতরে, আমি তো অনেক ঘুরেছি, তো যখন আপনি গার্ডেন এরিয়াতে যাবেন, অনেক ট্রাইবাল এরিয়াতে যাবেন, আপনি দেখবেন কত ন্যাচারাল বিউটি। আপনি যদি ওইগুলো এরিয়াকে যদি আমরা কিছু না, জাস্ট অল্প ইনভেস্টমেন্ট লাগে ওই এরিয়াগুলোকে অল্প ডেভেলপ করতে। আপনি ডলু লেক ভাবেন, ডলু লেক অনেক মানুষ যায়, ডলু লেক, কিন্তু ডলু লেকে গিয়ে ঘুরে চলে আসে, কিছু আছে ওইখানটায়? কিছু নেই, খালি একটা লেক আছে। যদি ওটাকে সুন্দর করে একটা, যদি আমি বললাম এটা জাস্ট ইজ এন এক্সাম্পল, আমি যেটা এক্সাম্পল দিচ্ছি আর কি আপনাকে, ওই এরিয়াটাকে যদি একটা ডেভেলপমেন্ট, ওইখানে কতটা বিজনেস জেনারেট করতে পারেন আপনি বলেন? আপনার সুন্দর, আপনি অন্য জায়গায় দেখবেন রিভার ফ্রন্ট হয়ে যাচ্ছে, আমাদের বরাকভ্যালিতে রিভার ফ্রন্ট আছে নাকি? নাই তো। রিভার ফ্রন্টে অনেক আপনি যাবেন, অনেক জায়গায় দেখবেন ছোট একটা নালার মতো আছে, ওইখানে আপনি অনেক ফরেন কান্ট্রিতে যাবেন, অনেক ইন্ডিয়াতে অনেক জায়গায় খুলে দিয়েছে এখন, ছোট নালা আছে, নালার দুই সাইডে দোকান বসিয়ে করে ওইখানে আপনার সুন্দর করে চলছে, অনেক এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে। তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, অনেক জিনিস এটাতে মানে এক্সপার্টদের নিয়ে বসলে অনেক জিনিস আসবে। এটা আমি আমার জাস্ট ক্ষুদ্র বুদ্ধি থেকে যেটা বললাম। তো অনেক জিনিস, আমাদের ফিশারিতে এমপ্লয়মেন্ট জেনারেট করা আছে, আমাদের মাছ আমরা বাইরে থেকে আসে, আমাদের এখানে তো মাছের ক্রেজ, মাছ আমাদের যদি আমরা করি, ফিশারি এত ডেভেলপমেন্ট করার আছে, এটা তো বেশি ইনভেস্টমেন্ট লাগে না। তো আমি ওইভাবে বলছি যে আমরা যদি এই সেক্টরগুলো যদি আমরা কভার করতে পারি, মানুষের অনেক দুঃখ কষ্ট কমে যাবে। কিন্তু আমাদের এডুকেশনটাও, যেমন এডুকেশনে আপনার কী করছে, আমি যেমন এই জাস্ট আমি যেটা বললাম, এই বছর আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যেমন
আপনাদের মেট্রিক পরীক্ষা আছে সামনে আমাদের, মেট্রিক পরীক্ষার জন্য প্রিপারেটরি বুকস কিছু থাকে, সাজেশন প্রস্তুতি বলে বা সাজেশন বুক টাইপ। যারা গরিব ছেলেরা আছে, যারা টিউশন নিতে পারে না বা ইয়ে করতে না, কীভাবে এক্সামে প্রিপারেশন নিতে হয়, এক্সামে কীভাবে আনসার লিখতে হয়, বা লাস্ট 3-4 বছরের কোয়েশ্চেনের আনসার দিয়ে যেটা একটা বই বেরোচ্ছে প্রস্তুতি বলে, ওই প্রস্তুতি বুকসটা আমি ডিফাইন্ড গার্ডেনিয়ার এরিয়াতে বা যেটা আমাদের গরিব এরিয়াতে আছে, অনেক গরিব ছেলেরা আছে, ওদেরকে ছেলেমেয়েরা আছে, ওদেরকে আমি ওই বইটা ডিস্ট্রিবিউট করছি। তো আমি চেষ্টা চালাচ্ছি, আমার এটা ক্ষুদ্র লেভেল থেকে। আজকে ওটাই বলছি, আমি যদি আজকে আমি যে চেষ্টাটা করছি এটা আমার পার্সোনাল ক্যাপাসিটিতে করছি, নিজের ক্যাপাসিটিতে করছি। ওটা যদি আমি আজকে যদি একটা এমন একটা পজিশনে যেতে পারি, আপনি যে বারবার বলছেন যে জিজ্ঞেস করছেন যে কেন আপনি পলিটিক্সে আসছেন একটা এটা ছেড়ে, ঠিক না? তো আমি যদি অন্য এই চান্সটা পাই যদি, তা আশা করি আমি আরও ভালো কাজ করতে পারবো সোসাইটির জন্য। তো এই জন্য আমি নিজেকে ফিল করি, যখন আমার একটা সদিচ্ছা আছে, আমার যখন ইচ্ছা আছে, তখন আমি কেন ট্রাই করবো না? ট্রাই করে আমার সোসাইটিকে যদি একটু যদি ডেভেলপমেন্ট করানো যায়, আমার থ্রুতে যদি 2টা ছেলেও যদি ভালো পজিশন পায়, ভালো পজিশন ডিফাইন্ড ডক্টর, ইঞ্জিনিয়ার, আইএস অফিসার যদি হতে পারে, তাহলে নিজেকে একটা গর্বান্বিত ফিল হবে, নিজের জীবনটা সার্থক বলে মনে হবে। মানুষের জীবন কি আছে, জীবনে আপনি কি করেছেন ওটা বেশি, সোসাইটির জন্য কি করেছে ওটাই মনে থাকে। আপনি নিজের জন্য কি করলেন ওটা অত বেশি ইম্পর্টেন্ট থাকে না, কিন্তু আপনি আরেকজনের জন্য কি করলেন ওটা করার পরে আপনি যখন একজন আপনার দিয়ে বেনিফিট হবে, তখন দেখবেন আপনার মনেই খুশি লাগবে, মনটা খুশি হবে আপনার। আপনারা যদি অথেন্টিক গ্রহরত্ন, জেমস এবং জুয়েলারিস কিনতে চান, তাহলে চলে আসেন রত্ন সোমবারে, হসপিটাল রোড, NS এভিনিউ, অপোজিট লক্ষ্মীনারায়ণ বিবাহ ভবন, শিলচর, বা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন। স্যার, আপনি মেনশন করলা যে আমরা এখানের মধ্যে ইউথরা আনএমপ্লয়মেন্ট একটা প্রবলেম, ল্যাক অফ ইন্ডাস্ট্রি একটা প্রবলেম। এখানের মধ্যে অনেক রিসোর্সেস আছে যেটা বরাকভ্যালির ওন রিসোর্সেস, যেটার উপরে বেস করে ইন্ডাস্ট্রিজ বনতে পারে, বিজনেসেস বনতে পারে, যাতে ইউথরা বাইরে যাইতে লাগেন না। কিন্তু আজকের ডেটে ইউথরা যার বাইরে, এটা অ্যাজ ক্লোজ এস গুয়াহাটি হোক অর এলস আউটসাইড অফ নর্থ ইস্ট হোক, কেন এই জিনিসটা এখনো হর? এখনো কেন কোনো ইন্ডাস্ট্রি বনছে না বরাকভ্যালির মধ্যে, বা এরকম কেন কোনো ইম্পর্টেন্স দেওয়া হয়েছে না? কারণ জেনারেলি সবে কোয়া হয় যে পলিটিক্যালি হোক বা ইন ইন এনি পার্সপেক্টিভ হোক, বরাকভ্যালিটা সবসময় একটা সেকেন্ড চয়েসে একটা রাখা হয় কম্পেয়ার টু আপার আসাম। এই জিনিসটা কেন, এই ভেদভাবটা কেন করা হয় বরাকভ্যালির মধ্যে? আপনার হোয়াট ইজ ইয়োর ভিউ, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন? না দেখেন, আমি আপনাকে একটা কথা বলি যে বাচ্চা যত সময় কান্দে না, মাও দুধ খাওয়ায় না বাচ্চা, আপনাকে কান্দা শিখতে হবে, ঠিক না? আপনারা আমাদের যারা, আমি বলবো যে পলিটিক্যাল যেটা উইল পাওয়ার যেটা থাকে, ওই পলিটিক্যাল উইল পাওয়ারটা আমাদের মানে বরাকভ্যালি যারা লিডার্সরা আছে, আমি মনে করি যে একটু ল্যাকিং আছে। তো যে কেউ দিচ্ছে না বলে আমরা পাবো না, এটা হয় না ডেমোক্রেসিতে। ডেমোক্রেসিতে আপনাকে ডেমোক্রেটিস যেটা মানে বলবো দেশের যেটা মেইন যেটা মানে পিলারটা যেটা দাঁড়িয়ে আছে, আমার ডেমোক্রেসির উপরে দাঁড়িয়ে আছে। তো এখানে আপনাকে সব রাইট দেওয়া হয়েছে, এবং যারা পাবলিক আছে, যেটা আমাদের যারা জনসাধারণ আছে, ওদেরকেও রাইট দেওয়া হয়েছে, আমাদের যারা লিডার আছে ওদেরকেও রাইট দেওয়া আছে। ওদেরকে ওই পাওয়ারটা দেওয়া হয়েছে, আমরা জনসাধারণকে পাওয়ারটা দিয়ে দিচ্ছি, যাতে ওরা গিয়ে ওটা আমাদের এরিয়ার জন্য ডেভেলপমেন্টাল কাজ করবে, আমাদের এরিয়ার জন্য ইন্ডাস্ট্রি আনবে, আমাদের এরিয়ার জন্য এমপ্লয়মেন্ট আনবে, আমাদের এরিয়ার জন্য ভালো ইনস্টিটিউশন আনবে। তো ওগুলো ওদেরকে আমরা যে সিলেক্ট করেছি, আমরা যে ভোট দিয়ে, আমরা এই ভোট দেওয়ার তো অর্থটাই এটা, যে ওরা আমাদের জন্যই করবে। তো ওরা যদি পলিটিক্যালি যদি এতটুক মানে ওখানে গিয়ে যদি ভয়েসটা না তুলতে পারে, যে আমাদের বরাকভ্যালি যে প্রবলেমগুলো আছে, যে আমাদের বরাকভ্যালি ছেলেরা বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে প্রবলেম ফেস করছে, আমাদের এখানে এডুকেশনে ভালো ইনস্টিটিউশন লাগবে, সো ওইগুলো জিনিস তো আপনাকে তো পলিটিক্যাল উইল পাওয়ারটা থাকতে লাগে। আমার মনে হয় পলিটিক্যাল উইল পাওয়ার যদি থাকে, তাহলে এগুলো জিনিস ডেফিনেটলি আসবে। কেউ দিচ্ছে না বলে আমরা পাবো না এরকম কোনো, আমরা আওয়াজটা তুলতে হবে, তখনই গিয়ে আমরা পাবো। আমরা যদি 10টা বিষয়ে আওয়াজ তুলি, হয়তো আমরা 10টা পাবো না, কিন্তু অ্যাটলিস্ট 4-5টা তো পাবো ডেফিনেটলি, ঠিক না? আমরা পাবো। তো ওই জিনিসগুলো করতে হবে। আজকে ঠিক আছে, মেডিকেল কলেজ এখানে আছে, আপনার NIT আছে, সব কিছুই আছে। ওগুলো তো আজকে থেকে কত বছর আগে, আসাম ইউনিভার্সিটি আছে, সবগুলোই আজকে থেকে অনেক বছর হয়ে গেছে। কংগ্রেসের যখন গভর্নমেন্ট ছিল, তখন কংগ্রেস গভর্নমেন্ট এগুলো এনেছে। সো যেটা তারপর নতুন কি ইনস্টিটিউট এসছে আমাদের এখানটায়, কি ইন্ডাস্ট্রি এসছে, যেটা একটা ইন্ডাস্ট্রি ছিল, ওটা যে সুগার মিল এটা ছিল 5 গ্রামে, ওটাও বন্ধ হয়ে গেছে। নতুন তো ইন্ডাস্ট্রি আসেনি আমাদের এখানটায়। তো আমাদেরকে এগুলো জিনিস আমার লিডারদেরকে
একটু মানে ভয়েস আওয়াজ তুলতে হবে আমাদের বরাক ভ্যালি মানুষের জন্য, ওদের যে দুঃখ কষ্টটা ওরা বুঝতে হবে এবং ওদের জন্য এই কাজগুলো একটু করতে হবে। আমার মনে হয় যে আমরা আগে ভবিষ্যতে আমাদের মানে জনসাধারণ সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে জনসাধারণ। এই জন্য আমি বলি যে আমাদের সচেতন নাগরিকরা সচেতন হওয়া উচিত যে আমরা কীরকম লিডার চাই আমাদের এরিয়ার জন্য, কীরকম লিডার চাই। যে আমাদের লিডার যদি আমরা কারেক্ট লিডার যদি না তৈরি করতে পারি, যে না মানে মানে সিলেক্ট করতে পারি, তাহলে তো আমাদের এইরকমই প্রবলেম ফেস করতে হবে, ঠিক না? তো কারেক্ট লিডার, এবং কারেক্ট লিডারের ডেফিনেশনটা আমি কি বলবো, যেটা আমার যেটা মানে ক্ষুদ্র যেটা আমার নলেজ আমি বলবো যে অ্যাটলিস্ট তো প্রপার এডুকেশন, প্রপার নলেজ। ব্যাপারটা এডুকেশন যদি থাকে, একটা মানুষ যদি পলিটিক্সের নতুনভাবেও যদি আসে, তো ওর শিখতে বেশি সময় লাগবে না। আজকে বলে যে না ডক্টর অমিত মাত্র 3 বছর হলো পলিটিক্সে জয়েন করবে, কি কাজ করবে? অনেক মানুষ বলবে, কোথাও উঠবে প্রশ্ন, কিন্তু ওটার জন্য কাজ করার জন্য আবার কিসের আবার এক্সপিরিয়েন্স? তুমি এরিয়া ডেভেলপমেন্ট জয়েন করবে, ফান্ড আসবে, ফান্ড তোমাকে সংবিধান তোমার এমএলএর জন্য তোমাকে ফান্ড দেবে, ফান্ড দিয়ে তুমি কাজ করবে এরিয়ার জন্য, ঠিক না? তুমি এখন যদি মানে অন্য বাজে কিছু করতে চাও, ওটার জন্য তোমাকে শিখতে হবে বাজে রাস্তাটা, কিন্তু ভালো কাজ করার জন্য কি শিখতে হবে? তুমি আসবে, তোমার অল সিস্টেমে কাজ হবে, ঠিক না? এমএলএ তো ফান্ড আনবে ও এরিয়ার জন্য, তারপর তো পুরো সিস্টেম লেগে যাবে ওই কাজটা করাতে। ওটাতে এমএলএ নিজে হাতে তো আর তৈরি করবে না। আজকে যদি রোড একটা তুলে এমএলএ তৈরি করবে না, ওটার জন্য ওটা একটা ফান্ড আসবে, ফান্ডটা আমার আনা, তা ফান্ড আসার পর তো ওটা যে সিস্টেম পড়ে যাবে, যে সিস্টেম চলে আসবে, ওখানে অফিসার আছে, অনেক কন্ট্রাক্টর আসবে, অনেক কিছু সব সিস্টেমে পড়বে ওইটা। আজকে যদি একটা ইন্ডাস্ট্রি যদি আনতে হয়, তো ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্রুভেলটা আনবে এমএলএ, তো ইন্ডাস্ট্রি ও গিয়ে থোড়ি না বানাবে, তো ওটা জিনিসটা হলে ওটা তো পুরো সিস্টেমে তখন চলে আসবে। ওটার জন্য স্পেশাল অফিসার ডিপ্লয়েড থাকবে, ওরা সব কিছু কন্ট্রাক্টর আসবে, সব কিছু হবে, ওটা সিস্টেমে হবে। তো আমার তো কাজ হলো ওটা ফান্ডটা আনা। তো ফান্ডটার যদি আমি জোর না লাগাই, যদি যেটাকে জন্য আমাকে পাবলিক আমাকে সিলেক্ট করেছে যে আমার এরিয়া ডেভেলপমেন্টের কাজ করবে, তো ওই ডেভেলপমেন্ট কাজটা তো আমার কর্তব্য যে আমি করব, যদি কি না? মানে আমি আমি বাট আমি কি মানে যেটা আমার বিলিফ যে ফান্ড ইজ ইম্পর্টেন্ট, বাট ওই প্রপার মাইন্ডসেটটাও দরকার। প্রপার মাইন্ডসেটটা দরকার। কারণ অনেক মানুষের ফান্ডও আসে, কিন্তু মাইন্ডসেট থাকে না যে এটা আমি কাজে লাগিয়ে এই পার্টিকুলার রিজনটাকে ঠিক করাবো। স্যার, আমি এই পার্টিকুলার প্রবলেমের মধ্যে আমি একটু হেলথ কেয়ারের মধ্যে আবার আসতে চাই। বরাকভ্যালির মেজরিটি হলো গিয়ে ভিলেজ এরিয়া, রুরাল এরিয়াস। এই অঞ্চলগুলির মধ্যে কিন্তু এখনো হেলথ কেয়ার মানে রুরাল হেলথ কেয়ারটা এখনো কাইন্ড অফ পিছে আছে। কারণ আজকের ডেটে অনেকজনের এরকম কমপ্লেন থাকে, আমরা ফেসবুকের মধ্যে দেখি, যেহেতু আমরা মিডিয়ার মধ্যে অনেক মানুষ এরকম কন্ট্যাক্ট করে আমাদেরকে যে এমন কিছু গ্রাম আছে যেখানে অনেক গলি, যেরকম আপনি মেনশন করলেন যে কানেক্টিভিটির ইস্যুর কারণে মানুষ মারা যাচ্ছে, কারণ প্রপার টাইমে হসপিটালের মধ্যে বা ডাক্তারের কাছে ওরা আনতে পারছে না। তো আপনার কি মনে হয় যে রুরাল হেলথ কেয়ার ডেভেলপমেন্ট কিভাবে করা যায় বরাকভ্যালির মধ্যে? কতটুক মানে বরাকভ্যালি, বরখলা কনস্টিটিউয়েন্সি, কাছাড়ের মধ্যে আমরা কিভাবে রুরাল এরিয়াস গুলোর মধ্যে হেলথ কেয়ার সেক্টরটাকে ডেভেলপ করতে পারি এজ এ ডক্টর অ্যান্ড অলসো এজ সামওয়ান পলিটিশিয়ানস রিপ্রেজেন্টিং দ্য পিপল? আপনার কি ভিশন এটার মধ্যে? এটাই বলবো যে রুরাল হেলথ সেক্টর যদি আমাদের ধরেন প্রাইমারি যেটা সাব সেন্টার যেটাকে বলে, যে কোনো গ্রামে একটা সাব সেন্টার থাকে, তো সাব সেন্টার যদি আমাদের যদি প্রপার ডেভেলপমেন্ট না, আপনি দেখবেন অনেক জায়গায় গিয়ে বিল্ডিং আছে কিন্তু কোনো ডাক্তার নেই, ঠিক না? ওইখানে হয়তো নার্স একজন আছে, বা যে ওয়ার্ড বয় বা যা 3rd গ্রেড বা 4th গ্রেড যে স্টাফ আছে, ও ইঞ্জেকশন দিচ্ছে। হ্যাঁ, ও কোনো জায়গায় কোনো একটা ইঞ্জুরি হল, যেটা ডক্টর করার কথা ছিল, ডক্টর না করে ওই কম্পাউন্ডার বলে গ্রামের ভাষায়, কম্পাউন্ডার করে দিচ্ছে, ওইটাকে ইঞ্জেকশন দিয়েছে, প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে। কেন হচ্ছে? কিন্তু প্রপার প্ল্যানিং নেই, আমাদের প্রপার প্ল্যানিংয়ের অভাব। আমি যেটা মনে করি, আজকে যদি আপনি একজন ডক্টরকে যদি আপনি একটা ডিপোর্ট করেন একটা ইন্টেরিয়র একটা গ্রামে, আপনি নিজের কথাই ভাবেন, আপনাকে আমি ইন্টেরিয়র একটা গ্রামের মধ্যে ডিপোর্ট করে দিলাম, আপনি গ্রামে ওখানে গেলেন, আপনি ওখানে সার্ভিসটা দিতে হলে তো আপনিও তো একজন মানুষ, আপনাকে তো প্রপার ডাক্তারকে ওখানে থাকার জন্য সুবিধাটা দিতে হবে। আপনি একটা খালি সাব সেন্টার এটা বানিয়ে দিলে, ওখানে যে ডক্টর যাবে, ওখানে গিয়ে যে থাকার যে ওর ব্যবস্থাটা করতে হবে, প্রপার সার্ভিসটা তো ও যদি নিজের খাওয়া দাওয়া সব কিছু যদি ব্যবস্থা থাকে, কেন থাকবে না? ডক্টর যখন ও প্রফেশন চুজ করেছে, আমি সবাই কথা বলবো না, কিন্তু 100 জনের মধ্যে 80-85 জন তো এরকম থাকবে যে না, ওর মাইন্ডসেট থাকবে যে না, আমি সার্ভিস দেওয়ার জন্যই এসেছি, যে আমার একটা চিকিৎসা, একজন মানুষ যে দুঃখ নিয়ে এসেছে, কষ্ট নিয়ে এসেছে, ওকে মানে ওইটার থেকে নিস্তার দেওয়া, ওটাই তো ওটার মেইন মনোভাব থাকবে। তো ওকে তো প্রপার ওই ইয়েটা করতে হবে। তো আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা প্রপার আমরা
ডক্টর পাচ্ছি না ওইখানটায়। বিভিন্ন গ্রামে দেখবেন আপনি হসপিটাল আছে, আপনার বলবে গ্রামে আপনি যাবেন অনেক জায়গায় ঘুরবেন যে ডক্টর নেই। হ্যাঁ, ওখানে শুধু কম্পাউন্ডার আছে, হয়তো ডক্টর যদি আছে তো সকালবেলা কোনো মতে 10টার সময় আসছে, 1টার সময় চলে যাচ্ছে। হোল ডে হসপিটাল এমনি থাকছে। হসপিটালে হয়তো বেড এসে গেছে, এক্সরে মেশিন এসে গেছে, এক্সরে মেশিন এসে গেছে, সোনোগ্রাফি মেশিন এসে গেছে গভর্নমেন্ট থ্রুতে, কিন্তু ওই এক্সরে মেশিন সোনোগ্রাফি মেশিন ইউজ কেন হচ্ছে না? কেন রেডিওলজিস্ট নেই। তো যদি এক্সরে মেশিনে ওই এক্সরেটা যে হবে, যে ওটা রিপোর্টটা কে দেবে? বা হয়তো দেখবেন টেকনিশিয়ানই নেই প্রপার। সোনোগ্রাফি করার জন্য তো টেকনিশিয়ান করতে হবে, সোনোগ্রাফি একটা করতে হলে ডক্টর করতে হবে। ঠিক আছে, তো আর একটা জিনিস হলো যেমন ডেলিভারি, এমার্জেন্সি যেমন মা বোন যারা যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন ডেলিভারির ব্যাপারটা তো সাব সেন্টার লেভেলেই সলভ হয়ে যেতে লাগে। ওটা নিয়মে সাব সেন্টারই হয়ে যেত। অনেক জায়গায় সাব সেন্টার ডক্টর নাই প্রপার, তো ওই জন্য একটা নর্মাল ডেলিভারির জন্য ওকে সিভিল হসপিটাল আনতে হচ্ছে বা মেডিকেল কলেজে আনতে। এতে কি হচ্ছে, মেডিকেল কলেজেরও লোডটা বেড়ে যাচ্ছে। মেডিকেল কেয়ার হলো একটা টার্সিয়ারি কেয়ার সেন্টার, যেগুলা কেস রেফার হয়ে আসবে, যেগুলা মানে পেরিফেরিতে ট্যাকল করা সম্ভব না, ওগুলা কেসেরই ট্রিটমেন্ট টার্সিয়ারি কেয়ার সেন্টারে হবে। মেডিকেল কলেজ এটার জন্য বানানো হচ্ছে। আজকে একটা নর্মাল ডেলিভারি করার জন্য যদি মেডিকেল কলেজে আসতে হয়, তাহলে তো আপনার তো মেডিকেল কলেজের উপরে ডক্টররা ওভারলোডেড থাকবে। তো ওরা স্পেশাল কেয়ারের ট্রিটমেন্ট মানে ফোকাসটা কখন দেবে? তখন কি হয়, মেডিকেল কলেজের ডক্টররা ওভারবার্ডেড, যেহেতু প্রাইমারি আমাদের হেলথ সেট আপ ঠিক না, আর প্রাইমারি হেলথ সেট আপ যেহেতু ঠিক না, আমাদের গরিব দুঃখী মানুষরা যারা গ্রামের আছে ওরা সাফার করছে। তারপরে বেসিক জিনিস তো আমাদের সাব সেন্টার লেভেলগুলো, আমাদের প্রাইমারি হেলথ সিস্টেমটা ঠিক করতে হবে। প্রাইমারি হেলথ সিস্টেম যখন ঠিক হয়ে যাবে, অটোমেটিক আপনার যেমন আমাদের বাইরের দেশে কি হয়, বাইরের দেশে আপনি স্পেশালিস্ট কাউকে ডাইরেক্ট এরকম দেখাতে পারবেন না। আপনি যদি ভাবেন যে আমি আজকে নিউরোলজিস্ট একজন দেখাবো, তো আপনি প্রথম আপনার গ্রামের যেটা সাব সেন্টার আছে ওখানে দেখাতে হবে। ওই ডক্টর যদি না পারে, ও ফিল করে যদি যে রেফারের প্রয়োজন আছে তখনই যাবে। আমাদের এখানে কি ডাইরেক্ট চলে যায় স্পেশালিস্টের কাছে, ঠিক আছে? এটা ইজিলি অ্যাভেলেবল, বাট বাইরে তো ওই জিনিসটা আমি বলছি না যে এত তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করা সম্ভব, কিন্তু আমাদের সাব সেন্টার লেভেলে অ্যাটলিস্ট আমাদের যাতে 24 আওয়ার্স ডক্টর অ্যাভেলেবল থাকে, নার্সিং স্টাফ অ্যাভেলেবল থাকে, বেসিক ট্রিটমেন্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে, ওই জিনিসটা তো আমাদেরকে দেখতে হবে। এই জিনিসটা যখন আমরা ঠিক করতে পারবো, তখন আমরা প্রাইমারি হেলথ যখন ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক হবে, তখন অটোমেটিক আমাদের হেলথ প্যারামিটার্স আমাদের ঠিক হয়ে আসবে। তখন ভালো সাজেশনও পাবে পেশেন্টরা ডক্টরের কাছ থেকে। সাজেশন একজন ওয়ার্ড বয়, একটা তোমার 3rd গ্রেড 4th গ্রেড স্টাফ থেকে সাজেশন ডেফিনেটলি ডিফারেন্স থাকবে। আপনারা যদি অথেন্টিক গ্রহরত্ন, জেমস এবং জুয়েলারিজ কিনতে চান, তাহলে চলে আসেন রত্ন সম্ভারে, হসপিটাল রোড, NS এভিনিউ, অপোজিট লক্ষ্মীনারায়ণ বিবাহ ভবন, শিলচর, বা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন। স্যার, আসাম গভর্নমেন্টে 2024-এ এরকম একটা অপিনিয়ন দিয়েছিল যে গভর্নমেন্ট সেক্টর জবের মধ্যে বারাক ভ্যালি ইজ লিডিং। মানে বারাক ভ্যালির মধ্যে যে ইউথসরা গভর্নমেন্ট জব পাচ্ছে লাইক মোর দেন কম্পেয়ার টু আদার পার্ট অফ দ্য আসাম। ডেসপাইট অফ দ্যাট, অনেকজন এরকম আছে যারা কমপ্লেন করে বা এরকম বলে থাকে যে উই আর নট গেটিং জব। মানে খুবই হাতে গোনা মানুষরাই গভর্নমেন্ট চাকরি পাচ্ছে। এটা হলো গিয়ে চাকরির একটা ব্যাপার। সেকেন্ডলি, আমি যদি স্টার্ট আপ বিজনেসের দিক দিয়ে আমি যদি কথা বলি, যে গভর্নমেন্ট অনেক রকমের ইনিশিয়েটিভ এরকম নেওয়া হয়েছে, যেখানে স্টার্ট আপ ফান্ডিং করা, ইউনো মানে কমিউনিটি বিল্ড করে, এখানের মধ্যে কোন কোন জায়গায় ছোট রুরাল জায়গার মধ্যে ছোট ছোট স্টার্ট আপ বিজনেস যারা নিজের কিছু শুরু করেছে, সেগুলোর ক্ষেত্রে মানে আসাম গভর্নমেন্ট ইজ টেকিং সাম স্টেপস। কিন্তু ডেসপাইট অফ দ্যাট আমাদের এখানে বরাক ভ্যালি অঞ্চল থেকে দেখা যায় যে হার্ডলি 3টা বা 4টা স্টার্ট আপই থাকে কম্পেয়ার টু এন্টায়ার নর্থ ইস্টের মধ্যে বা আসামের মধ্যেই। লাইক মোর দেন 700 স্টার্ট আপসের মধ্যে শুধু 10-12টাই আছে যে বরাক ভ্যালি থেকে বিলং করে। এছাড়া হলো কি ইন্ডাস্ট্রির ব্যাপার, যে এখানের মধ্যে কোনো প্রপার ইন্ডাস্ট্রি নাই। আপনার কি মনে হয় যে এরকম একটা যখন ওপিনিয়ন দেওয়া হয় আসাম গভর্নমেন্ট থেকে যে পার্সেন্টেজ অনেক বেশি, বরাক ভ্যালি মনোপলি করছে গভর্নমেন্ট সেক্টরের মধ্যে বা এরকম স্টার্ট আপ ইকোনমির মধ্যে, কোন জায়গায় এখানে মানে এটা কি কোনো ফেক ডাটা, নাকি আপনার মনে হয় যে পিপল আর বিকামিং কনফিউজিং, যে অনেক সময় কন্ট্রাকচুয়াল 2 ইয়ার গভর্নমেন্ট রোলকে দে আর থিঙ্কিং দ্যাট দিস ইজ পার্মানেন্ট রোল? আপনার কি মনে হয় আর পিপল বিকামিং কনফিউজড এই জিনিসটার ব্যাপারে? অ্যান্ড এটার কারণে কিন্তু যেটা আমি আপনাকে বা আপনি যেটা টাচ করলেন যে টপিক, যে বারাক ভ্যালির থেকে পিপল আর গোয়িং অ্যাওয়ে, ইউথ আর লিভিং, মানে 18-19 বছর হলেই ওরা প্ল্যান করে যে এখানে আর কিছু নেই করার, বাইরে যাচ্ছেন কি। অ্যান্ড
মেনি ট্যালেন্টেড পিপল, সাম অফ মাই ফ্রেন্ডস, অনেক বন্ধু বান্ধব আছে যেটা এখানে থাকছে না, ওরা বাইরে মানে গুয়াহাটি হোক আর কলকাতা হোক আর দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর হোক। আপনার কি মনে হয় কোন স্পেসের মধ্যে মিসিং, বা কোন জায়গার মধ্যে একটা গভর্নমেন্ট শুড ওয়ার্ক অন, যাতে বরাকভ্যালির মধ্যে যাতে এইসব জিনিসের মধ্যে মানে কমপ্লিট 100% অ্যাটেনশন যাতে থাকে? আপনার কি মনে হয় এটার মধ্যে? দেখেন, এক্স্যাক্ট ডাটা তো আমি দিতে পারবো না আপনাকে যে কতটুকু পার্সেন্টেজ চাকরি পেয়েছে বা ইয়ে, কিন্তু ওভারঅল দেখতে গেলে আমরা যা দেখি, ধরেন আপনার যেখানেই আমরা চাকরি পাই বা ইয়ে, অনেক মানে কি হয়, আপনাদের যেটা লোকাল যারা আমাদের ছেলেরা আছে ওরা চাকরি কম পাচ্ছে ইন দ্য সেন্স, আপনি যখনই যাবেন কোনো ইনস্টিটিউশনে যান, ইনস্টিটিউশনে গিয়ে যখন দেখবেন আপনি যে ওই ইনস্টিটিউশনে যেটা একটা ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হচ্ছে স্টাফের, আপনি দেখতে পারবেন ওইখানের মধ্যে আমাদের বরাকভ্যালি ছেলে বা মেয়েরা নেই, অনেক কম। তো দ্যাট ইজ এন ওভারঅল একটা যেটা আমরা একটা দেখতে পাই, যেটা ওটা আমি বলছি, আমি এক্সাক্ট ডাটা যদি বলেন দিতে পারবো না, কিন্তু যে কোনো ইনস্টিটিউশনে আপনি গিয়ে যখন দেখবেন না এটা তো বাইরের থেকে আসা এমপ্লয়, যেটা বাইরের, এটা বরাকভ্যালির না, ঠিক আছে? হয়তো 10 জন যদি পেয়েছে তার জন্য 1 জন বা 2 জন বরাকভ্যালির, বাইরের ম্যাক্সিমাম বাইরে থেকে চাকরি পাওয়া। তো ওইভাবে বলবো যে একটু মানে যদি বরাকভ্যালি যেটা আমাদের যেটা পপুলেশন আছে ওটাকে যদি একটু প্রাধান্য দেওয়া হয়, তো এখানের যদি গভর্নমেন্ট যদি একটু প্রাধান্য দেয় বরাকভ্যালি ইজ অলসো ইন্টিগ্রাল পার্ট অফ আসাম, আসামের সাথে ততদিন আসামের সাথেই আছে। তো যেহেতু ওটাকে দুটা মাপদণ্ডে না দেখে সেম মেজারমেন্ট লেভেলে রেখে আমার মনে হয় গভর্নমেন্টকে মানে এই এরিয়ার ইউথের জন্য কিছু একটা করা উচিত, এবং আগের ভবিষ্যতে ইন্ডাস্ট্রি তো আমাদেরকে লাগবেই, ইন্ডাস্ট্রি আমাদেরকে করতেই হবে, আদারওয়াইজ এখানে এমপ্লয়মেন্ট কোথা থেকে জেনারেট হবে? আমাদেরকে ট্যুরিজম ডেভেলপমেন্ট, যেটা আমি আপনাকে বললাম, কিছু যেটা আমাদের রিসোর্সেস আমাদের যেটা বরাকভ্যালি যেটা রিসোর্সেস আছে ওটাকে যদি অল্প যদি এম্পাওয়ার করা যায়, তাহলে আমাদের আরও মানে আমাদের এখানেই এমপ্লয়মেন্ট জেনারেট হবে, তখন আমাদের যে ছেলেদেরকে বাইরে যেতে লাগবে না। আজকে ধরেন আমি যদি বলি একটা হেলথ সেক্টরে ধরেন, আজকে যদি আমি বললাম যেটা একটা আমাদের বরাকভ্যালি ছেলে একজন যদি ধরুন কার্ডিওথোরাসিক সার্জন হলো, তা আজকে ওকে তো ওই সেট আপটা করে দিতে হবে না। আজকে যদি নিউরো সার্জারি করলো তো ওকে সেট আপটা রেডি করে দেবে, তো সেমভাবেই তো ওকে তো ওই সেট আপটা লাগবে, ও যেটা করবে ওই সেট আপটা তো ওকে লাগবে, আদারওয়াইজ ওইখানে শিলচার থেকে কী করবে? আর বাকি অন্য যারা জেনারেল যারা পড়াশোনা করছে বা ওদের জন্য ইন্ডাস্ট্রি লাগবে, ওদের জন্য আমাদেরকে আইটি সেক্টর কিছুটা চিন্তা করতে হবে। আগের দিনে সব কিছু চিন্তা করলেই কি আসবে, আজকের দিনে আমাদের জন্য শিলচরে আইটি সেক্টর ভাবা মানে অনেক বড় ব্যাপার, কিন্তু আমাদেরকে প্ল্যান না রাখলে তো হবে না আমাদেরকে, ঠিক না? প্ল্যানিংয়ে তো রাখতে হবে, উইথ টু ড্রিম বিগ, আমাদেরকে বড় চিন্তা করতে হবে, বড় চিন্তা করলেই কি আমাদের বড় ডেভেলপমেন্ট হবে। আপনি যদি চিন্তাতেই না আনেন, আপনি যখন আপনি কেউ ভেবেছিল নাকি আজকের দিনে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমাকে ভাবলে স্বপ্ন লাগে, কিন্তু আজকে কেউ নিশ্চয়ই একটা মানুষ ছিল যে ভেবেছিল যে এরকম কিছু একটা করা যায়, ওই জন্য এটা সম্ভব হয়েছে আজকের দিনে, ঠিক আছে না? তো এগুলো জিনিস তো ভাবার উপরে, ইউ হ্যাভ টু ড্রিম বিগ। ইফ ইউ ড্রিম বিগ অনলি দেন উইল বি সাকসেসফুল। আপনি যদি চিন্তাই না করেন তো কীভাবে হবে? তো আমাদেরকে ওইভাবে চিন্তাধারাটা বড় করতে হবে। চিন্তাধারা যদি বড় করেন তাহলে গিয়ে আপনি ওইটার জন্য আপনি পাওয়ার জন্য ওইটা চেষ্টা করতে পারবেন, ঠিক কি না? আপনাকে চিন্তাধারাটা বড় রাখতে হবে। যারা আমার বরাকভ্যালিটাও এট পার উইথ আদার মেট্রোপলিটন সিটিজ অফ ইন্ডিয়া আমাকে যেতে হবে, ঠিক না? আমার কমিউনিকেশন, আজকে আপনি যদি ধরেন আপনার কমিউনিকেশন যেটা বলা, আজকে আপনি এখান থেকে যদি আপনি ধরেন কোনো একটা বাইরে যদি যেতে হয়, আপনি চিন্তা আপনি ধরেন, যদি আমি আপনার ইয়েটাকে লেন্দি করছি আর একটু কোয়েশ্চেনটাকে লেন্দি করে নিয়ে যাচ্ছি, যে আপনি এখান থেকে ভাবেন যদি একটা গরিব মানুষের জন্য আজকে যদি ভাবে ও সাডেনলি ওকে দিল্লি যেতে হবে, তোর জন্য একটা বিশাল বড় ব্যাপার, ট্রেনের টিকিট পাওয়া, ঠিক আছে? যদি ওকে ফ্লাইট করে যেতে হয় আপনার 25 থেকে 30 হাজার টাকার টিকিটের দাম, ঠিক আছে, যদি ফ্লাইটে যেতে হয়। আদারওয়াইজ যদি ওকে বাই ট্রেন যেতে হয়, বাই বাইরের রোড যেতে হয়, 4 দিন 5 দিন লেগে যাবে, ঠিক কি না? টাকা পয়সারও ব্যাপার আছে অনেকটা, ঠিক কি না? তো আপনি ভাবেন আমরা কোথায় পিছিয়ে এখনো পড়ে আছি। আজকে বরাকভ্যালি আজকে যদি আমার যার টাকা পয়সা আছে হচ্ছে ঠিক আছে, ফ্লাইট করে চলে যাচ্ছে পড়াক, কিন্তু ফ্লাইটের ফেয়ারও দেখবেন আপনি কতটুকু হচ্ছে। তা আমরা বরাকভ্যালি মানুষ কতটুকু এখনো পিছিয়ে পড়ে আছি, যে আমাদের এখান থেকে যদি একটু বের হয়ে কোনো জায়গায় যেতে হয় একটা দুশ্চিন্তা চলে আসে, কিভাবে যাব আমরা,
আজকে আপনি ধরেন আজকে রোড করে যদি আপনি যেতে হয়, আপনি যদি শিলচর থেকে যদি গুয়াহাটি যেতে হয়, তাহলে আপনি রোড ভাবেন, আপনি কীভাবে জানেন? এই হাফলং রোড যেটা হয়েছে এখনও হাফ ডান রয়েছে, আমাদের রোড এখন অবধি হয়নি। আমাদের যদি মেঘালয়ে যেতে হয়, মেঘালয়ের এই রোডের অবস্থা খুব খারাপ, ঠিক না? আর ফট করে যে আপনি ট্রেনের টিকিট পেয়ে যাবেন এটাও তো কোনো ইয়ে নেই, সম্ভব না। তো আমরা বরাক ভ্যালি এখনো অনেক পিছনে আছি। তা আমাদেরকে বড় কিছু চিন্তা করতে হবে। বড় যদি আমরা চিন্তা না করি আমরা বড় অ্যাচিভ করতে পারবো না। বছরে অনেক বছর তো অনেক টাইম তো লাইক অ্যাপ্রক্সিমেটলি 15-20 দিন তো বরাক ভ্যালি ডিসকানেক্টেড থাকে সিজনে। তো আমি ওটাই বললাম, আপনি জাস্ট এটাকে আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি কথাটা বললাম, কিন্তু যে বরাক ভ্যালি কত পিছিয়ে আছে আজকে একটা মেইন স্ট্রিম ইন্ডিয়ার সাথে আমাদের কানেকশনটা কিরকম, মেইন স্ট্রিম ইন্ডিয়ার থেকে আমরা কতটুকু ডিসকানেক্টেড, মানে ইন্ডিয়ার থেকেই ডিসকানেক্টেড। আবার বাকি ইন্ডিয়া তো আরো অনেক আরো ডেভেলপ হওয়ার বাকি রয়েছে, ঠিক কিনা? স্যার আমি একটু কংগ্রেসের ওভারঅল এটার মধ্যে আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে। আসামের মধ্যে কংগ্রেস পাস্ট বহু বছর থেকে পাওয়ার ছিল, কংগ্রেস গভর্নমেন্ট ছিল, কিন্তু এরকম একটা কথা বলা হয়ে থাকে, মানুষের এরকম একটা অপিনিয়ন যে কংগ্রেস হ্যাজ লস্ট ইটস টাচ উইথ দ্য গ্রাসরুট লেভেল, মানে একদম মাটির মানুষ যারা গ্রাসরুটের মানুষের সাথে কংগ্রেসের টাচটা গেছে গিয়ে। আপনার কি মনে হয়, ইজ ইট ট্রু যেটার কারণে কংগ্রেস ইজ ল্যাকিং বিহাইন্ড সামওয়্যার? আপনারা যদি অথেন্টিক গ্রহরত্ন, জেমস এবং জুয়েলারিস কিনতে চান তাহলে চলে আসেন রত্ন সম্ভারে, হসপিটাল রোড, NS এভিনিউ, অপোজিট লক্ষ্মীনারায়ণ বিবাহ ভবন, শিলচর, বা স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন। না দেখেন, এটা তো ট্রু তো না, কেননা আজকে যদি আপনি কোনো একটা কনস্টিটুয়েন্সি বা কিছু নেন, যদি ওখানে ধরেন 2 লাখ ভোটার আছে ফর এক্সাম্পল, তো ওটা যদি কাস্টিং হয়েছে ধরেন 1,20,000 বা 1,30,000, ওটার মধ্যে কি সব ভোটে কি মানে অপোজিশন মানে কংগ্রেসের অপোজিটে যে পার্টিটা আছে ধরেন বিজেপি বা সব ভোট কি ওই পেয়েছে? কংগ্রেসকে ভোট পায় নাই? পেয়েছে ডেফিনেটলি, হারেছে হয়তো 5,000-10,000 ভোটে। এর মানে 50-60,000 মানুষ আছে যে ওকে বিলিভ করছে। ডেমোক্রেসিটা একটা সিস্টেম হলো চেঞ্জ। আপনার নিজের যদি জীবনটাও ভাবেন, চেঞ্জ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এনিথিং। চেঞ্জটা স্বাভাবিক। আপনি 5 বছর, 10 বছর, 15 বছর যখন আপনি শাসন করবেন, তখন একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকবেই, কিছু না কিছু অ্যান্টি ইনকামবেন্সি থাকবেই, সব গভর্নমেন্টেরই থাকে। এটা আপনি এগ্রি করছেন তো? তো এটাতে মানে না যে পাবলিকের সাপোর্ট আপনার সাথে নেই, হয়তো একটা মেজর পোর্শনের নেই, কিন্তু আছে, কিছু পোর্শনে তো আছে, নাহলে তো কংগ্রেস অস্তিত্বহীনই হয়ে যেত। যে ভোট যে পাবলিক ওর সাথে নেই, পাবলিক তো আছে, পাবলিক তো ওর সাথে আছে, ডেফিনেটলি আছে, পাবলিক তো ওর সাপোর্টে আছে। কিন্তু যখন একটা অ্যান্টি ইনকামবেন্সি চলে আসে এতদিন রুল করার পর, কিছু কিছু ডিসিশনসে হয়তো একটা অপিনিয়নটা এগেনস্টে চলে যায়, বা নেগেটিভ প্রপাগান্ডা করা হয় ওই গভর্নমেন্টের এগেনস্টে, নেগেটিভ প্রপাগান্ডা। আজকে যদি কংগ্রেস আজকে 1947 থেকে যখন আপনাদের দেশের স্বাধীনতা এসেছে, তারপর থেকে কংগ্রেস গভর্নমেন্টেরই ম্যাক্সিমাম রুল ছিল। আজকে দেশের যেগুলো আপনার ইন্ডাস্ট্রি দেখছেন, আমি যেটা বললাম, আমাদের শিলচরে যেটা মেডিকেল কলেজ দেখছেন, আজকে আমাদের শিলচরে যেটা NIT দেখছেন, আজকে আমাদের শিলচরে যেটা আসাম ইউনিভার্সিটি দেখছেন, এটা কার অবদান? এটা কংগ্রেস গভর্নমেন্টেই এসছে এগুলা। তারপর কি এসছে আপনি বলুন? তারপর কিছু এসছে? হ্যাঁ, আমরা হারিয়েছি অনেক কিছু, কিন্তু এসছে তো এগুলা। আজকে যদি আপনি ন্যাশনাল লেভেলে দেখেন, এইমস দেখেন, IIM দেখেন, এগুলো কোন সময় আছে? এখন এসছে নাকি? এখন তো আসে নাই, এগুলো তো সব কংগ্রেস গভর্নমেন্টেই এসছে। আজকে যেটা ইসরো যেটা আছে আমাদের, যেটা আমাদের ইসরো, যেটার থেকে সব কিছু এখন বৈজ্ঞানিক আরও, কিন্তু ওটার উৎপত্তিটা তো কংগ্রেস গভর্নমেন্টের সময় হয়েছে, কংগ্রেস গভর্নমেন্টেই থেকে উৎপত্তিটা। আজকে যখন যেগুলো অনেক কাজ হয়েছে ওই সময়, কেন যখন দেশ স্বাধীন হয়েছে, সব ইংরেজরা আমরাকে লুটপাট করে চলে গেছে, তখন জাস্ট ইনসেপশন, বিগিনিং দিস মোস্ট ইম্পর্টেন্ট। ওখানে তখন কি কষ্টকর সময় ছিল, দেশের ইকোনমি কোথায় ছিল, GDP কোথায় ছিল, ওই লো নেগেটিভ GDP থেকে শুরু করে আজকে এই লেভেলে যখন গেছে, তো ওটা কংগ্রেসের অবদান আছে। হ্যাঁ, আমি বলি একটা পলিটিক্যাল পার্টি 100% যারা লিডার্স থাকে সবই তো আর ক্লিন থাকবে না, ওটার মধ্যে কিছু দাগি মানুষও থাকবে, কিছু মানে করাপ্ট মানুষও থাকবে ডেফিনেটলি। কিন্তু আপনি টোটাল যদি ইয়েটা দেখেন, আজকে দেশের যেটা যতটুকু আমাদের এসছে যেগুলা, ওই আপনার স্বাধীনতার পরে যেগুলা দেখবেন আপনি, আমাদের তো কংগ্রেস গভর্নমেন্টের সময় এগুলা ফরমেশন হয়েছে। হ্যাঁ, আরও ডেভেলপমেন্টের প্রয়োজন আছে।
আর এখন যেভাবে ডেভেলপমেন্ট অল ওভার ওয়ার্ল্ডে চলছে ওটার সঙ্গে পেস রেখে আমাদেরকে আরও ডেভেলপমেন্টের দিকে যেতে হবে, কিন্তু বিগিনিংটা তো কংগ্রেস থেকে এসছে। তো এখন যদি ভাবা যে না কংগ্রেস কিছুই করেনি এই দেশের জন্য, যেটা বলা হয়, ইট ইজ এ নেগেটিভ প্রোপাগ্যান্ডা। আর কংগ্রেসের একটা ইয়ে আছে যে ও নিজের যেগুলো কাজ করেছে হয়তো পাবলিকের কাছে ভালোটিকে তুলে ধরতে পারেনি, কেন আজকের দিনে আজকে অনেক হয় ওইরকম যে আপনি তো কিছু একটা কাজ করলেন, একজনকে গিয়ে একটা হেল্প করলেন, ওটা হেল্পটা করে আপনি চুপচাপ চলে আসলেন, আপনি ওটাকে প্রচার করলেন না। তা আজকের দিনে প্রচার ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি। আপনি যেটা করলেন ওটাকে আপনাকে প্রচার করতে হবে। প্রচার যদি না করেন তাহলে এটা পাবলিক নলেজে যাবে না যে আপনি কি করছেন। আপনি একজনকে হেল্প করে বসে গেলেন, তো এই জন্য প্রচারটা ইম্পর্টেন্ট। আজকের গভর্নমেন্ট যেটা আছে যেটা করছে ওটা এর থেকে বেশি প্রচার করছে, তো প্রচারটা বেশি ইম্পর্টেন্ট। কংগ্রেস গভর্নমেন্টের সময় যেগুলো কাজ হয়েছে যেগুলা, তো ওগুলা প্রত বেশি প্রচার হয়নি, তো ওই জন্য পাবলিকের নলেজে আসে না, কিছু কিছু জিনিস এমনিই রয়ে গেছে, তো ওই জন্য প্রচারটা করা ইম্পর্টেন্ট। আর পাবলিকের মধ্যে যে কংগ্রেসের কোনো ইয়ে নেই, আমি এটা হতে মানি না। পাবলিকের মধ্যে অনেক এটার লোকপ্রিয়তা আছে অনেক জায়গায়, তো কিছু পার্টিকুলার এরিয়াতে হয়তো একটু কম আছে, কিন্তু কিছু এরিয়াতে বেশিও আছে। আর যে এরিয়াতে কম আছে, কম থাকা মানেও তো থাকা ডেফিনেটলি। তো 30% হোক 40% হোক পপুলেশন আছে, হয়তো 60% নেই, কিন্তু 40% তো আছে, পপুলারিটি আছে। কিন্তু স্যার মানে একটা ইয়াং ভোটার মানে ইউথ যারা আছে, একটা ইয়াং ভোটারের আজকের ডেটে একটা এরকম ইমেজ সামনে ক্রিয়েট করা হয়েছে যে বিজেপি ডমিনেন্ট, কংগ্রেস ইজ স্ট্রাগলিং। একটা 20 বছর বা একটা 22 বছরের ছেলে বা মেয়ে, why should ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল শুড ট্রাস্ট কংগ্রেস ইনস্টেড অফ বিজেপি? মানে কংগ্রেসকে কেন বিশ্বাস করা দরকার দেন বিজেপি? হোয়াট শুড বি ইয়োর আনসার? আপনারা যদি অথেন্টিক গ্রহরত্ন, জেমস এবং জুয়েলারিস কিনতে চান তাহলে চলে আসেন রত্নসম্ভারে, হসপিটাল রোড, NS এভিনিউ, অপোজিট লক্ষ্মীনারায়ণ বিবাহ ভবন, শিলচর, বা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন। দেখেন, আপনার এটাতে আমি ঘুরে আসতে লাগবে, আমি নিজেকে কেন্দ্র করে কোশ্চেনের আনসারটা দিই। আজকে যখন আমি লাস্ট 10-15 বছর ধরে যখন সোশ্যাল সার্ভিসে ছিলাম, তাই আমি ভাবছিলাম আমি পলিটিক্সে আসবো একটা সময়, পার্টিকুলার একটা টাইম থাকবে যেখানে আমি ডিসাইড করবো যে আমি পলিটিক্সে আসবো, আমি এর আগে আসবো না। তো এটার কারণটা ছিল, আমি এটা আমার নিজের থেকে শুরু করি, কারণটা ছিল কি আমি চাই যে আমি গ্রাউন্ড লেভেলে মানে পাবলিকের সাথে টাচে আসবো, ওদের আরও প্রবলেমগুলো বুঝবো, ওদের পাশে গিয়ে দাঁড়াবো, ওরা আমাকে চিনতে হবে আগে, জুহি জমিত কালওয়াল। তো আমি যখন পার্টিকুলার যে ভেবেছি না যে আমার মোটামুটি একটা সময় এসে গেছে, তখন আমি চুজ করেছি যে আমি পলিটিক্সে যাব। অ্যান্ড পলিটিক্সে যাওয়ার পথে তো আমাকে চুজ করতে হবে কোন পার্টিতে যাব। তো কোন পার্টিতে যাব, তো ওই সময় যখন আমি ডিসিশন নিচ্ছি যখন আমি কোন পার্টিতে যাব, তখন আমার কাছে সামনে একটা ইউথ লিডার দেখলাম ফর আসাম, মাননীয় শ্রী গৌরব গগৈজি, হু ইজ আওয়ার son of our former chief minister, very successful chief minister of Congress, late শ্রী তরুণ গগৈজি, ওনার ছেলে। যে হি হ্যাজ এ মিশন অ্যান্ড ভিশন, যেটা একটা মিশন অ্যান্ড ভিশন নিয়ে ও নেমেছে। ওনার যেটা মিশন অ্যান্ড ভিশন, যেটা আমাদের যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেটা ডেভেলপমেন্টাল, যেটা ডেভেলপমেন্ট অনলি ডেভেলপমেন্ট, আমাদের মাইনরিটি এরিয়া ডেভেলপমেন্ট, আমাদের গার্ডেন এরিয়া ডেভেলপমেন্ট, যেগুলো মানুষ পিছিয়ে আছে বা পিছিয়ে রাখা হয়েছে ওদেরকে, ওদের ওই এরিয়ার ডেভেলপমেন্ট। আমাদের গার্ডেন এরিয়াতে অনেক মানুষ আছে এখনও অনেক সাফারিংসে আছে, আমি যেটাগুলো আপনাকে আগে ডিসকাস করলাম। তো ওই মানুষগুলোকে যাতে ডেভেলপমেন্টাল বা মেইন স্ট্রিমের সাথে আনা যায়, তো ওনার এই ইয়েটা, তো উনি একটা নাড়া দিল যে জনগণের পদূলিতে জনগণের কংগ্রেস, মানে আমরা সবাই জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়াবো, সবাই সাথে দাঁড়াবো, ওদের দুঃখে কষ্টে আমরা থাকবো, সবাই আমাদের যারা কংগ্রেসে যারা লিডার আছে যারা ওয়ার্কার আছে ওদেরকে এই মেসেজটা দেওয়া হয়েছে। তো ওনার যেটা মেসেজ, তো ওটা আমাকে অনুপ্রাণিত করেছে। আর আমাদের দেশে দেখুন, ইট ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, ইট ইজ এ সেকুলার কান্ট্রি, আমাদের দেশের স্ট্রাকচারটা এইভাবে বানানো হয়েছিল। আজকে পোলারাইজেশন যদি রাজনীতিতে আপনি যান, আজকে যদি আপনি ভাবেন যে না আমি এটাকে একটা পার্টিকুলার একটা রিলিজনের দিকেই ইয়ে রাখবো, মেজরিটি করে রাখবো, অন্যদেরকে আমি দাবিয়ে রাখবো, কিন্তু হবে না, সম্ভব না। আমাদের দেশের যখন স্ট্রাকচারটা যখন বানানো হয়েছিল, ইট ইজ এ সেকুলার স্ট্রাকচার, যেখানে সব জাতি, সব ধর্ম, সব যেটা কাস্ট কমিউনিটি ক্রিয়েট যেগুলো আছে সব একই প্ল্যাটফর্মে থাকবে। আমাদের যেটা সংবিধান যেটা ওটাকে সবাইকে সমান অধিকার দিয়েছে, সমান রাইট দিয়েছে। তো ওইটা আপনাকে মেনে চলতে হবে। ওইটা আপনি যদি আজকের দেশের সিনারিওতে দেখেন, আজকে ইউথ একটু হয়তো মানে
ইউথ মানে কি বলবো, ওদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমার মনে হয়, বিভ্রান্তিতে ফেলানো হয়েছে অনেক, হ্যাঁ হ্যাঁ অ্যাডভার্টাইজ করে বিভ্রান্তিতে ফেলানো হয়েছে। আজকে পার্টিকুলার বলা হচ্ছে যে যে সাম কমিউনিটি ইজ ইন মানে প্রবলেমে আছে, ওদেরকে বাঁচাতে হলে বিজেপি আনতে হবে, বা তো ওইগুলো জিনিস তো আমাদের দেশের জন্য ভালো না। আমাদের নিজের মধ্যে আমাদের ইউনিটি থাকতে লাগবে। আমরা যে জাতি যে ধর্ম থেকে আসি, আমার অনেক ধর্মের বন্ধু বান্ধবরা আছে, আমাদের মধ্যে একটা ইউনিটি আছে। আমরা যে সোসাইটিতে বড় হয়েছি, আমরা সবসময় দেখেছি যে আমাদের নিজের মধ্যে একটা ইউনিটি সবসময় ছিল, আমরা ওই ব্যাকগ্রাউন্ড থেকে বড় হয়েছি। তো আমার মনে হয় যেমন কংগ্রেস যেমন এই আইডিওলজিটা ফলো করছে এখনো, যে সবাইকে নিয়ে চলাটা যেটা ব্যাপার। আর আপনি যদি একটা দেশে যদি আপনার অশান্তি থাকে, সবসময় যদি আপনার নিজের মধ্যে যদি ফাইট করতে থাকেন, ঠিক না, তো ওই দেশের ডেভেলপমেন্ট হবে। মানুষের কোথায় থেকে ডেভেলপমেন্টাল চিন্তাধারা থাকবে? আপনি হিন্দু মুসলিমের সাথে লড়াই করবে, আজকে একটা ধর্মের কাস্টের মানুষ আর একটা কাস্টের মানুষের সাথে লড়াই করবে, যেগুলো হচ্ছে আপনি দেখেন আজকে দেশে কি হচ্ছে। দেশের আপনি বিভিন্ন ডেইলি নিউজ পেপার খুললেই কিছু না কিছু পাবেন ডেইলি নিউজ পেপারে। আর কিছু জিনিস তো নিউজ পেপারে আসেও না, তো সোশ্যাল মিডিয়াতে আসেও না, কিছু সোশ্যাল মিডিয়াতে থেকে যায়, আজকাল মেইন স্ট্রিম মিডিয়াতেও আসেও না, অনেক জিনিস এরকম হয়ে যায়। কিন্তু কিছু তো পাবলিকের কাছ থেকে তো কিছু লুকানো নেই, যে এরিয়াতে মানুষগুলা আমরা তো সবই কিছু খবর পাই। তো যেভাবে চলছে দেশের সিনারিও, এই সিনারিওতে আমার মনে হয় যে আজকে কংগ্রেস পাওয়ারে আসা উচিত। কংগ্রেস যদি পাওয়ারে আসে, আমার মনে হয় এই প্রবলেমগুলা সলভ হবে। আর আমার মনে হয় যে আজকে ইউথকে চিন্তা করা উচিত, আজকে ওরা ভাবুক যে ওদের কোন দিকে। আমি কাউকে সাজেশন দেবো যে না তুমি এই সাইডে আসো বা ওই সাইডে যাও, কিন্তু নিজে চিন্তাধারা, সবাই নিজের বিবেক। আজকে ইউথ যারা আছে আর দে আর ভেরি স্মার্ট, দে আর স্মার্টার দেন আস। সো ওরা ডিসাইড করতে পারবে যে কোন দিকে গেলে আমাদের দেশের উন্নতিটা হবে। হোয়াট উই ওয়ান্ট টু ফাইট অ্যামাংস্ট আওয়ার সেলফ, অর টু ওয়ার্ক ফর দি ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, টু ওয়ার্ক ফর আওয়ার ফিউচারটা যাতে আরো ভালো হয়, ওটার জন্য আমরা কাজ করব, না নিজেদের মধ্যে খালি মারদাঙ্গা করতে থাকবো, ঠিক না? তো ওটা চিন্তা করতে হবে আমাদেরকে। তো দ্যাটস আমাদের নবপ্রজন্ম যেটা আছে ইউথ, বিকজ ওরাই আমাদের ভবিষ্যৎ, ওরাই চিন্তা করতে হবে যে আমরা কি চাই, অ্যান্ড দে শুড ডিসাইড কি এইটা যেটা আমরা চাই, যদি আমরা ডেভেলপমেন্ট চাই, আমাদেরকে এই জিনিসটা কে দিতে পারবে। আজকের দিনে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কে দিতে পারবে? একটা গভর্নমেন্ট তো একটা প্রসেস, পার্টি ইজ নট গভর্নমেন্ট। আজকে যে কোনো গভর্নমেন্টেরই পার্টিরই গভর্নমেন্ট হোক, তো গভর্নমেন্ট তো একটা প্রসেস, গভর্নমেন্ট তো তার প্রসেসে কাজ করবে। আইএপিএস অফিসাররা আছে, ওরা কাজ করে যাবে। সো দি লিডার ইজ জাস্ট এ সিগনেটারি, ওটা তো জাস্ট সিগনেচার করবে, এক্সিকিউশন তো অন্য জায়গা হবে। তো গভর্নমেন্ট একটা প্রসেস, ওটা তো চলতেই থাকবে। কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে ওটার দায়িত্বটা হলো পলিটিশিয়ানদের। পলিটিশিয়ানসের যে একটা রং মেসেজে যদি একটা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তো আপনাকে ভাবতে হবে যে এই বিশৃঙ্খলার মধ্যে, এই অশান্তির মধ্যে আমরা কি করে থাকবো। আমাদের দেশে যদি শান্তি না থাকে, তাহলে ডেভেলপমেন্ট হবে না। আই হোপ আপনি এগ্রি করছেন আমার এই কথাটায়, ঠিক না? তো আমাদের ইউথকে এটা চিন্তা করতে হবে এই কথা। ওকে স্যার, আমি একটু আবার আপনার কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি আসি, বরখলার মধ্যে। আপনি আগে মানে কনভারসেশনের স্টার্টিং আপনি কিছু প্রবলেম মেনশন করেছিলেন। আহ, আপনার কি মনে হয় বরখলাকে, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল অফ বরখলা কনস্টিটিউয়েন্সি? কি হতে পারে বরখলা কনস্টিটিউয়েন্সির মধ্যে আজকের থেকে 5 বছর, 10 বছর, 15 বছর পরে? স্পেশালিটি কি কি জিনিস হাইলাইট করলে, মানে আমি আপনাকে যদি মেবি এক্সাম্পল যদি ধরি, আজকে আমরা ধরি শিলং ধরি, শিলংকে আমরা যখন ওয়েন উই মেনশন শিলং, কিছু ইমেজ ক্রিয়েট হয়। আচ্ছা, দিস মিনস শিলং, ঠান্ডা জায়গা, কনসার্ট হয়, এই হয়, দিজ আর স্পেশালিটিস অফ শিলং। এটা কিন্তু ইনিশিয়ালি ছিল না। অবভিয়াসলি দ্য গভর্নমেন্ট, দ্য পিপল, ম্যানেজমেন্ট সব একতা হয়ে একটা কাজ করার পরেই গিয়ে যে এই পার্টিকুলার জিনিসটা আজকের ডেটে পসিবল হয়েছে। আপনার কি মনে হয় বরখলার মধ্যে কি কি জিনিস পসিবল হতে পারে? হোয়াট ইজ দ্য ফিউচার অফ বরখলা? আমি তো আপনাকে একটু আগেই বললাম, ইউ হ্যাভ টু থিঙ্ক বিগ। আপনাকে বড় কিছু চিন্তা করতে হবে। যদি বড় আপনি চিন্তা না করেন, তাহলে আপনার বড় কিছু হওয়া সম্ভবই নয়। আপনি প্রথম চিন্তা করতে হবে ওটাকে, যে আপনি যে কী কী হতে পারে আমাদের। আজকে যদি আপনি আজকের দিনে যদি বরখলা দেখেন, ডিলিমিটেশনের পরে যেটা বরখলা, এটা জিওগ্রাফিক্যালি অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া। পপুলেশন এই পরিমাণে না, জিওগ্রাফি অনেক ওপেন ল্যান্ডস আছে, ওপেন
আমাদের পাহাড় এরিয়া আছে, আমাদের মানে গার্ডেন এরিয়াজ আছে। তো ওইখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রি আনা যায়, যেটা আমরা ট্যুরিজমের অনেক স্কোপ আছে। ট্যুরিজমের অনেক স্কোপ আছে। আজকে ট্যুরিজম আপনি যাবেন কোনো জায়গায় যদি যান, আপনি হিমাচল দিকে দেখবেন ও রোপওয়ে আছে। তো আপনি দেখবেন রোপওয়ে এক পাহাড় থেকে এক পাহাড়ে চলে যাচ্ছে। তো ওইখানে তো আমাদের যেটা বড়াইল পাহাড় আছে, আমরা তো বড়াইল পাহাড়কে কোনোদিন কোনো ট্যুরিজমের দিক দিকে দেখাইনি। আমাদের ভুবন পাহাড় আছে, ভুবন পাহাড়ে এত এত যারা শিবরাত্রির সময় আমরা ইয়েরা যায়, মানে কি বলবো, যারা ভক্তরা যায়, তো ভক্তরা যারা যায় এত এত, কিন্তু ওটা আমরা তো কোনোদিনও ট্যুরিজমেতে কোনো প্রমোট করেছি নাকি? হয়তো রাস্তাঘাটই নেই। হ্যাঁ, একটা সময় তো, এখন তো একটু হয়তো রাস্তাঘাট একটু হয়েছে, একটা সময় তো অনেক কষ্ট ছিল ভুবন পাহাড়ে যাওয়া। তো ট্যুরিজমের কত জায়গা আছে আমাদের বরাক ভ্যালিতে, বরাক ভ্যালি, বরখোলাতে। আমি যেগুলো বললাম আপনাকে, আপনি যদি গার্ডেন এরিয়া যেগুলো আছে, ডলু লেকের যেটা ব্যাপার বললাম আপনার, আরও ইন্টেরিয়র অনেক জায়গা আছে, ট্রাইবালস এরিয়া আছে। আপনি যখন যাবেন, আপনাকে অনেক পিকনিক স্পট আছে, আপনি যান হয়তো, পিকনিক স্পটে সবাই যায়, গিয়ে ওখানে ঘুরে চলে আসে, কিন্তু দেখবেন আপনি ওই এরিয়াটা কত সুন্দর, ন্যাচারাল বিউটি আছে। তো আপনার ট্যুরিজমের দিক দিয়ে আমার মনে হয় অনেক স্কোপ, আর বড় স্কোপ, আর হ্যাঁ, ইকোনমি অনেক। তো ট্যুরিজম বেসড ইকোনমি ইজ রাইজিং। আপনি যে কোনো দেশে দেখবেন, অনেক দেশ আছে যেটা ট্যুরিজমের উপরে চলছে। আমাদের দেশে অনেক স্টেট আছে, যেমন জম্মু কাশ্মীর ধরেন, ট্যুরিজমের উপরে চলছে। তো ট্যুরিজম আপনাকে প্রমোট করতে হবে, ইন্ডাস্ট্রি আপনাকে প্রমোট করতে হবে। তো তখন আর এডুকেশন তো ডেফিনেটলি, আমি যেটা বললাম আপনাকে, ওটা তো বেসিক হলো এডুকেশন, রোড, জলের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা, এটা তো বেসিক। কিন্তু বড় চিন্তা যদি আমরা করে হয়, আইটি সেক্টরের কথা চিন্তা করতে হবে আমাদেরকে, ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে হবে আমাদেরকে, মেডিকেল হাব আমরা বানাতে পারি এটাকে। অনেক আমাদের আশেপাশে যত মণিপুর আছে, মিজোরাম আছে, ত্রিপুরা, এখন অনেক ত্রিপুরা থেকে পেশেন্ট আছে, মণিপুর থেকে। আমরা যদি ভালো সেন্টার্স আমরা যদি করতে পারি, তাহলে মেডিকেল ইন্ডাস্ট্রি আমরা বরাক ভ্যালিকে বানাতে পারি, আমাদের কানেক্টেড যেগুলো এরিয়া আছে। তো ওগুলো সেক্টরে আমাদেরকে কাজ করা, আমাদের মনে হয় আমাদের কাজ করতে হবে, যাতে আমাদের বরাক ভ্যালির সর্বাঙ্গীন উন্নতি হয়, আমাদের বরখোলার উন্নতি হয়। অনেক এরিয়া আছে, ওগুলা বসে সবাই সাথে স্ট্র্যাটেজি যারা প্রিপেয়ার করে, ওদের সাথে বসে ওগুলো ডিসকাশন করতে, ভালোভাবে ফিল্ড ভিজিট করতে হয়। আমি তো যেগুলো এরিয়া ভিজিট করেছি, বরখোলাতে বিভিন্ন এরিয়ায় গেছি, বা বরাক ভ্যালির বিভিন্ন এরিয়াতে গেছি, আমার মনে হয় অনেক স্কোপ আছে। আমাদের যে ইয়েটা আছে, যে লেকটা আছে, যেটা ওই দিকে আপনার হাইলাকান্দির দিকে, যেখানে ওই বোটিং হয়, সনবিলে কত স্কোপ আছে। হ্যাঁ, ট্যুরিজম বেসড। তো আপনি ওগুলা এরিয়া ডেভেলপমেন্ট করতে হবে আপনাকে। তাহলে কি আপনার ট্যুরিজম দেখেন, আপনার বরাক ভ্যালিতে ট্যুরিজমের অনেক স্কোপ আছে, এটা নেই। আমাদের পুরানো কাছাকান্তি বাড়ি আছে, আমাদের কাছাড়ি রাজার যেটা যে কি বলে এটাকে, হ্যাঁ, কাছাড়ি রাজার যেটা আমাদের পুরানো যেগুলো আছে, ওগুলো তো আমরা কোনোদিনও প্রমোটই করি না। যে মানুষ আসবে ওখান থেকে, আমাদের ফরেন কান্ট্রি থেকে আরও অনেক মানুষ আসতে পারে এখানে করার জন্য, ট্যুরিজমের জন্য। অনেক জায়গা আছে আমার। ট্যুরিজমটাকে আজকালকে দিনে ট্যুরিজমটাকে প্রাধান্য দিতে হবে, ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দিতে হবে। ট্যুরিজম এমন একটা জিনিস, আপনার অল্প চেষ্টায় গিয়ে আপনার এখানে একটা যখন একটা মানুষ এসে, যখন একটা ট্যুরিস্ট এসে নামবে এয়ারপোর্ট থেকে, ওইখান থেকে আপনার এমপ্লয়মেন্ট স্টার্ট হয়ে গেল। ওখান থেকে গাড়ি থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে হোটেল থেকে শুরু করে, আপনার ওই এরিয়াতে পুরো ইকোসিস্টেমটা ক্রিয়েট হয়ে যাবে আপনার। অল উইল বি বেনিফিটেড, সবাই বেনিফিটেড হবে ওইটাতে। সো একটা নতুন একটা আমাদের বড় চিন্তাধারা করতে হবে, যাতে আমরা বরাক ভ্যালি ডেভেলপমেন্টের জন্য, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট, বরখোলা ডেভেলপমেন্ট, বরাক ভ্যালি বরখোলা ডেভেলপমেন্ট মানে আসামের ডেভেলপমেন্ট, ইন্ডিয়া ডেভেলপমেন্ট। সো সব পার্টেই যত সময় ডেভেলপমেন্ট হবে না দেশের, তাহলে আমি কীভাবে বলবো যে আমাদের দেশ বড় হয়ে গেছে? একটা এরিয়া যদি আজকে আমি যেটা বললাম, বরাক ভ্যালি এত ডিসকানেক্টেড হয়ে আছে, আমরা কীভাবে ডিসকানেক্ট হয়ে, আপনারা জানেন, রুট ডিসকানেক্টেড হয়ে যায়। আমাদের যখন ফ্লাড আসে, তখন আমরা রুট ডিসকানেক্ট হয়ে যায়। একটু ঝড় তুফান আসলে আমাদের রাস্তা, যদি মেঘালয়ের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন জিনিসগুলোর জিনিসপত্রের দাম কীভাবে বেড়ে যায়। আর কমিউনিকেশন তো আমাদের খুবই খারাপ এখনও আজকে থেকে কোনো জায়গায় মধ্যে, যখন ইন্ডিগোর যেই প্রবলেমটা হলো, তখন মানুষে কত সাফার করলো। তো আমাদের কানেক্টিভিটি, একটাই এয়ারলাইন্স আছে ইন্ডিগো, আর নেই, কোনো এয়ারলাইন্সও নেই আর। তো আমরা কীভাবে সাফার করেছি। তো ওই জন্য আমরা পুরো ওভারঅল আমাদের চিন্তাধারাটা করতে হবে। চিন্তাধারা না করলে আমাদের কীভাবে ডেভেলপমেন্ট হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার ভিশনটা আমি জানলাম। যেটা আমি বললাম আগে, ইন্টেনশনটা আমার জানা, যে হোয়াট কাইন্ড অফ হিউম্যান বিং ইউ আর। আপনি অ্যাজ এ মানুষ কিরকম, আপনার চিন্তাধারা কিরকম,
আমি জানতে পারলাম খুব ভিশনারি আপনি। আই হোপ যে আপনি ফিউচারে গিয়ে অনেক কিছু আপনি করবেন যেটা আজকে মেনশন করেছেন। এটা ট্যুরিজম বেসড ইকোনমি হোক আর অর এলস হেলথ কেয়ার সেক্টরটাকে আরেকটা নেক্সট স্টেপে নিয়ে যাওয়া। স্যার, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই লাস্ট আমার প্রশ্ন যে, আজকের থেকে ১৫-২০ বছর পরে যখন আ মানে ১৫-২০ বছর পরে যদি কেউ আপনাকে মনে করে যে অমিত কালোয়ার, ডক্টর অমিত কালোয়ার, আ কিরকম আপনি চাইবেন যে এইভাবে মানে কিরকম ইমেজ আপনি ক্রিয়েট করতে চান আপনার ১৫-২০ বছর পরে যে মানুষে কিভাবে মনে রাখবেন আপনাকে? আপনার কি ইচ্ছা এটার মধ্যে? আচ্ছা দেখেন, অমিত কালওয়ার তো অলরেডি ডক্টর হিসাবে এস্টাবলিশড। আজকে আমি জাস্ট পলিটিক্সের নতুন একটা পা দিয়েছি, আমার বেশি দিন হয়নি, ৩-৪ মাস হয়েছে। এখন যদি পার্টি আমাকে ভাবে যোগ্য প্রার্থী, তাহলে হয়তো বরখলাতে টিকিট দিতে পারে। যদি বরখলাতে টিকিট নাও দেয়, আমার তো যেটা আমি আমার সমাজসেবা যেটা করার আমি করেই যাচ্ছি, যতটুকু আমার পার্সোনাল ক্যাপাসিটিতে যেটা আমার করার করেই যাব। আর এডুকেশনের দিক দিয়ে হোক, আমার হেলথ সেক্টরের দিক দিয়ে, ওটা তো আমি করেই যাব। আর একটা জিনিস বলবো আপনাকে, যে আমি তো এখনও যদিও পলিটিক্সে আসছি, আমি আমার প্রফেশন যেটা মেইন প্রফেশন যেটা মানে যেটা হেলথ সার্ভিস যেটা, ওটা তো আমি আমার চালিয়ে যাচ্ছি সাইড বাই সাইড। ওটা আমি আমার অল্প সময় বের করে আমি ওই সার্ভিসটা চালিয়েই যাচ্ছি। তো জিনিসটা হলো, আজকে যদি পার্টি আমাকে এই সুযোগ দেয় যে আমি যদি অ্যাজ এ ক্যান্ডিডেট সিলেক্ট হতে পারি, আমার জনসাধারণের যদি আশীর্বাদ থাকে, আমাকে যদি জনসাধারণরা সিলেক্ট করে, তা আমি আমার বরখলার জন্য আমার যেটা যতটুক আমার ক্যাপাসিটি আছে, চেষ্টা করব ক্যাপাসিটির বাইরে গিয়েও আমাদের যাতে বরখলা বা আমার বরাক ভ্যালির যাতে উন্নতি করতে পারি। আর ওটা পাবলিক ডিসাইড করবে আমাকে কিভাবে মনে রাখবে, কিন্তু আমি আমার সম্পূর্ণ জীবনটা আমি চাই যে আমি আমার এরিয়ার জন্য, আমার এরিয়া ডেভেলপমেন্টের জন্য আমি এটা ডেডিকেট করব। আর আর কি বলবো, আর পাবলিকে কিভাবে আমাকে মনে রাখতে চাই ওটা পাবলিক ডিসাইড করবে কিভাবে মনে রাখতে চাই। আমি আমার কাজটা করতে চাই শুধু, ওটা আমার কিছু নেই যে পাবলিক আমাকে এইভাবে মনে রাখুক বা সেভাবে মনে রাখুক, আমার এরকম কিছু চিন্তাধারা নেই। আমি আমার কর্তব্যটা, আমি যেটা ভেবেছি যে আমার জীবনে যে একটা মিশন এবং ভিশন আছে, যে আমি আমার এরিয়ার জন্য, আমার বরখলা, আমার বরাক ভ্যালির জন্য কী করব, ওটা আমি আপনাকে যতটুকু আমি জানি না কতটুকু মেসেজ দিতে পেরেছি আজকের এই পডকাস্টের মাধ্যমে। তো আমি ওটাই আমি চাইবো যে আমি যতটা যদি সাকসেসফুল হতে পারি। আজকে যদি ভগবানের যদি অশেষ কৃপা থাকে, যে কোনো কিছু আমি সবসময় মনে করি যে সব কিছু আজকে মানুষের চিন্তা করতে পারে, ভাবতে পারে, কাজ করতে পারে, কিন্তু যদি ভগবানের ইচ্ছা না থাকে তাহলে কিছুই সম্ভব না। আমি ভগবানের উপরে পুরো বিলিভ করি। অ্যাজ এ মানে হিন্দু আমি পুরো বিলিভ করি যে আমি ভগবান আছেন এবং ভগবান আমাদেরকে দেখছেন, ভগবান আমাদেরকে সহায়তা করছেন, এবং আপনার যদি সদিচ্ছা থাকে, ভগবান আপনার এই সদিচ্ছা আপনাকে হেল্প করবে। তো এটা, আর বাকি পাবলিক জনসাধারণ আমার কীভাবে মনে রাখবে ওটা জনসাধারণ ডিসাইড করবে কীভাবে মনে রাখবে অমিত কালওয়ারকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। হোপ এনজয় করেছেন এই কনভারসেশন। উই হোপ টু মিট ইউ এগেইন নেক্সট, যেটা চেষ্টা করব আপনার সাথে পুরো দিন কাটানোর, বরখলাকে এক্সপ্লোর করব কমপ্লিটলি। থ্যাংক ইউ সো মাচ। সো উই এন্ড ইটস হিয়ার। ওকে, আমারও খুব ভালো লেগেছে আপনার সাথে যেন বসে। আর আমি আপনাকে একদিন নিয়ে আমার পুরো বরখলা এরিয়া আমার দেখাবো, আমার পুরানা যে ঘর আছে, পুরানা বাসা আছে, ওটাও দেখাবো আপনাদেরকে। আর আমার বরখলাতে কী কী প্রবলেম আছে, কোথায় কী সমস্যা আছে, আমার জনসাধারণরা কীভাবে এই করছে, আশা করি আপনাদেরকে আমি দেখাতে পারবো। আর আপনারাও, আমি বলবো যে আপনারা যদি পারেন একবার গিয়ে বরখলার বিভিন্ন এরিয়াতে, যেহেতু রুরাল এরিয়া, যেহেতু ইন্টিরিয়ার্স যেগুলো প্লেস আছে, আপনারা একবার ভিজিট করে আপনারা দেখেন কী কী সমস্যা, আপনারাও তুলে ধরেন। যে আপনাদেরও এটা আমার মনে হয় একটু দায়িত্ব হয় যে আপনারা এই প্রবলেমগুলা জনসাধারণের কাছে, গভর্নমেন্টের কাছে তুলে ধরেন, যাতে মানুষগুলা যারা আছে, নিরীহ মানুষ যারা আছে, ওরা একটু সহায়তা পায়। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।